দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো আগের দিনে কিছু অসুবিধা আছে পড়াশোনায়? হোমওয়ার্ক দিয়েছিলেন না একটা, ওইটা। ও যেটা তুই পাঠিয়েছিস? কোনটা? হ্যাঁ স্যার, ওইটা তো। আর আরেকটা দিয়েছিলেন ওই কনফার্মার্স করতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা করেছিস, সেটা করেছিস। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, করেছিস আর তাহলে স্যার তো ওই ভালোই। এর আগের দিনটা তাহলে 9টায় তো বেরোচ্ছিল। ও আমি অবশ্য দেখিনি, তোরা পাঠিয়েছিস দেখলাম, আজকে হঠাৎ খেয়াল হলো, আমি দেখিনি। হ্যাঁ একবার দেখে নেবো, বুঝেছিস? হ্যাঁ, এটা হচ্ছে ছায়ার যে বইয়ে আর কি, ছায়ার বইয়ে ওই প্রবলেমটা দেওয়া আছে, আমি সেখান থেকে দিয়েছিলাম। এবার একটু ওখানে দেখে নিতে হবে যে অ্যাকচুয়ালি ওখানে কটা ছিল। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আমি আজকে একবার দেখে নেবো এখন। কে আসছে দেখি। জয়েন হলো? জয়েন করছে হতে। সৌহার্দ্য জয়েন হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা চলো, তা দেখো আমরা আগের দিনে অ্যালকেনের প্রিপারেশন গুলো বলেছিলাম। হ্যাঁ, আজকে অ্যালকেনের যে প্রপার্টি গুলো, সেই প্রপার্টি গুলো নিয়ে একটু আলোচনা করতে হবে, ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো চলো আমরা শুরু করি। আমরা আজকে প্রথমে প্রপার্টিজ অফ অ্যালকেন এখান থেকে স্টার্ট করছি। এই প্রপার্টিজ অফ অ্যালকেনটা হয়ে মানে মূলত কেমিক্যাল প্রপার্টিজ গুলো, এই কেমিক্যাল প্রপার্টিজ গুলো হয়ে যাওয়ার পরে তারপর আমরা অ্যালকিনে ঢুকে যাব, ঠিক আছে? আচ্ছা, দেখো অ্যালকেনের যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো, সেই ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আমরা আগের দিন মোটামুটি ভাবে আলোচনা করেছিলাম আর কি। মানে মূলত যেখানে ওই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ইত্যাদি নিয়ে যে কথাবার্তা বলা আর কি, নর্মাল পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন, এদের যখন তুমি কম্পেয়ার করবে তাদের বয়লিং পয়েন্ট, তারপরে তাদের মেল্টিং পয়েন্ট ইত্যাদি নিয়ে, তাহলে যেটা বলেছেন নর্মাল পেন্টেনের ক্ষেত্রে তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ইউজুয়ালি হচ্ছে অনেক বেশি হয়, কারণ তার ক্ষেত্রে সারফেস এরিয়াটা অনেক বেশি হয়ে যায় বলে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টটা বেড়ে যায়। এবার ব্রাঞ্চিং যত বাড়ে, অর্থাৎ নর্মাল পেন্টেন থেকে আইসো পেন্টেন বা নিউ পেন্টেনে যত তুমি যাবে, তত তুমি দেখবে তাদের বয়লিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্টগুলো বেসিক্যালি কমে যাচ্ছে। যেমন ধরো আমি এই নর্মাল পেন্টেন, আইসো পেন্টেন আর নিউ পেন্টেন যদি কম্পেয়ার করি, তাদের বয়লিং পয়েন্টটা নর্মাল পেন্টেনের ক্ষেত্রে 36.2 ডিগ্রি সেন্টিগ্রেড, আইসোপেন্টেনের ক্ষেত্রে হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, আর নিউ পেন্টেনের ক্ষেত্রে হচ্ছে 9.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কারণটা কি হচ্ছে না, ওই
increase in branching, সারফেস এরিয়া ডিক্রিজ করছে, সারফেস এরিয়া ডিক্রিজেস, তার জন্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন যেটা যেটা মূলত ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, decreases and hence boiling point decreases. এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। এটা মানে এর প্রপার্টির মধ্যে, ফিজিক্যাল প্রপার্টির মধ্যে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এমনিতে যখন তুমি কেমিক্যাল প্রপার্টিতে যাবে, দেখো অ্যালকেন কেমিক্যালি ইউজুয়ালি ইনঅ্যাক্টিভ। কেমিক্যাল প্রপার্টিতে দেখো মানে অন্যান্য যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডস আছে তাদের তুলনায় অ্যালকেন অনেকটাই হচ্ছে ইনার্ট। আচ্ছা, অ্যালকেন ইনার্ট অনেকগুলো কারণে। প্রথম কথা হচ্ছে এটা মোরালেস নন পোলার, এখানে কোনো পাই বন্ড নেই। হ্যাঁ, যেটা তোমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড সেখান থেকে পাই বন্ড নেই। এখানে কোনো ইনার্ট ইলেকট্রন নেই। এক্ষেত্রে অক্টেট পুরো ফিল আপ হয়ে থাকে, অক্টেট এক্সপানশনের কোনো স্কোপ নেই, কোনো ইনকমপ্লিট অক্টেট নেই, ইত্যাদি কারণে অ্যালকেনগুলো কিছু কেমিক্যালি অনেক বেশি ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, তাহলে যেটা প্রথম কথা হচ্ছে এখানে অ্যালকেনস আর লেস রিঅ্যাক্টিভ, মানে ইনঅ্যাক্টিভ না বলে বলবো লেস রিঅ্যাক্টিভ। কেন? কারণটা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, কারণটা হচ্ছে রিজন দেখো একের পর এক যদি তুমি দেখো। এক নম্বর হচ্ছে তোমার মোরালেস নন পোলার, দু নম্বর হচ্ছে নো আনস্যাচুরেশন অর পাই বন্ড। পাই বন্ড নেই, পাই বন্ড যদি থাকে না অনেক বেশি কিন্তু রিঅ্যাক্টিভ হয়ে যায়। এটা তুমি দেখবে এরপরে অ্যালকিন বা অ্যালকাইন যখন দেখবে তারা কিন্তু অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, নো লোন পেয়ার্স অফ ইলেকট্রন, কোনো লোন পেয়ার্স অফ ইলেকট্রন নেই। আচ্ছা, অক্টেট ইজ ফিল্ড আপ, it can neither expand octet or octet nor neither expand octet nor has incomplete low line, incomplete বা vacant আর কি। vacant low line orbital, মানে আসলে যেটা হয় তোমার ধরো যেমন সালফার, ফসফরাস, এটা কিন্তু অক্টেট ফিল আপ হয়তো হয়ে আছে কিন্তু অক্টেটটা এক্সপান্ড করতে পারে কারণ লো এনার্জি ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে বলে। আবার বোরন এই টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে দেখবে তোমার যখন বিএফ3 বা বিএইচ3 ইত্যাদি তুমি কনসিডার করছো, বোরনের একটা পি অরবিটাল ফাঁকা পড়ে আছে, তাহলে সেইখানে সে রিঅ্যাক্টিভিটি দেখাতে পারে। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে কোনো কিছুই নাই বলে অ্যালকেনটা কিন্তু মোরালে সে ইনঅ্যাক্টিভ। কোথায় অনুভব আর কোথায় গেল রে? সেটা তো এত ফাঁকিবাজ হয়ে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারে মানে স্টিল তোমার যদি ড্রাস্টিক কন্ডিশন ব্যবহার করো তাহলে কিন্তু অ্যালকেন অনেক রিয়াকশনস করে। অ্যালকেনের রিয়াকশনসগুলোর মধ্যে যে মূলত যে রিয়াকশনসগুলো সেগুলো দেখবে যদি হাইলি কোনো অক্সিডাইজিং এজেন্ট পায়, যেমন অক্সিজেন বা কোনো একটা হ্যালোজেন, তার মতো করে সে বিভিন্ন রকমের রিয়াকশনস কিন্তু করতে পারে। তাহলে সাম স্পেসিফিক রিয়াকশনস অফ অ্যালকেন, সাম
specific reactions of alkanes. আর অ্যালকেনের যে রিয়াকশন গুলো প্রথম যেটা সেটা হচ্ছে তোমার অক্সিডেশন। এটা তুমি একবার কম্বাসন বলতে পারো, কম্বাসনই বলি, কম্বাসন। আচ্ছা, এই হাইড্রোকার্বন যে কম্বাসন করে সেটা আমরা যখন থার্মোকেমিস্ট্রি পড়েছিলাম, থার্মোকেমিস্ট্রিতে খুব ডিটেলে বলেছিলাম। ধরো তুমি একটা নর্মাল অ্যালকেন কনসিডার করছো, যা স্ট্রাকচারটা করছো এই CnH12+2, তাকে তুমি রিকুইজিট অ্যামাউন্টের অক্সিজেনের প্রেজেন্সে কি হয় না কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর হচ্ছে তোমার জল বা জলীয় বাষ্প তৈরি হয়। এইটা ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি ব্যালেন্স করো, তাহলে দেখো এখানে যেহেতু এনটা কার্বন আছে তাহলে এন লিখলাম এখানে। আচ্ছা, হাইড্রোজেন আছে কত? হাইড্রোজেন আছে 2n+2টা, তাহলে এখানে তোমাকে n+1 লিখতে হবে, তবে 2n+2টা হবে হাইড্রোজেন। হাইড্রোজেনটা সবটাই তো জলে যাচ্ছে, তো জলে গেলে হচ্ছে এখানে তোমায় লিখতে হবে H2O, সেখানে তোমাকে n+1 যদি দাও তাহলে 2n+2 হয়ে যাচ্ছে এটা। আর এবার অক্সিজেন কতগুলো লাগছে খেয়াল করো, অক্সিজেন লাগছে এখান থেকে NO2 লাগছে, আর এখানে মানে n মানে 2nটা অক্সিজেন লাগছে, আর এখানে কত লাগছে n+1টা, তো কত হলে 3n+1টা, তাকে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। মানে আমি যখন ব্যালেন্স করছি খেয়াল করে দেখো, অক্সিজেন এখানে থেকে 2n অক্সিজেন অ্যাটম, আর ডান দিকে কত n+1 অক্সিজেন অ্যাটম, n+1, তাহলে কত হচ্ছে 3n+1। তুমি যদি ব্যালেন্স করো তাহলে এখানে তোমাকে 3n+1/2 করতে হবে, তাই তো? তবে তোমার অ্যাকচুয়ালি ব্যালেন্সটা হবে। আচ্ছা, আর স্পেসিফিক এক্সাম্পল যদি দেখি, ধরো তুমি হয়তো মিথেন নিয়েছো, ধরো স্পেসিফিক এক্সাম্পল যদি দেখা যায়, এক্সাম্পল CH4, সে রিকুইজিট অ্যামাউন্টের অক্সিজেন প্রেজেন্সে কি তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে প্লাস জল তৈরি করবে। তাহলে এখানে তোমাকে 2 দিতে হবে, কারণ এখানে তোমার হাইড্রোজেন CH4 আছে, 4টে হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে, এখানে 2H2 দিতে, তাহলে এখানে কত অক্সিজেন হচ্ছে 2 থেকে 4টে, তাহলে এখানে 2 লিখতে হবে, 2। এখানে দেখো এখানে n এর ভ্যালু 1 বসালে 3+1/2 2 হয়ে যাচ্ছে এটা। বা ধরো C2H6, সেখান থেকে তোমার যদি কার্বন ডাইঅক্সাইড প্লাস জল হয় তাহলে এখানে 2টো কার্বন ডাইঅক্সাইড দিতে হচ্ছে, এখানে 3টে জল দিতে হচ্ছে, তাহলে অক্সিজেন কতগুলো হচ্ছে ডান দিকে 7টা, মানে 7/2 O2 তোমাকে দিতে হচ্ছে, তবে তোমার ব্যালেন্স হচ্ছে। আচ্ছা, আর এবারে একটা কথা হচ্ছে যে কম্বাশনের ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা অ্যালকেন যদি রিকুইজিট অ্যামাউন্টের অক্সিজেনের প্রেজেন্সে দহন করো তাহলে এই রিয়াকশনগুলো যে এক্সোথার্মিক হয়। তার কারণটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরিকে দুদিনই প্রচন্ড স্টেবল বলে এই রিয়াকশনগুলো এক্সোথার্মিক হয়। অর্থাৎ এক্ষেত্রে তোমার হিট ডান দিকে তোমার হিট বেরিয়ে যাবে, ডান দিকে হিট এটা। তো এই রিয়াকশনগুলোর ক্ষেত্রে ডেল্টা এইচ যেটা সেটা হচ্ছে তোমার নেগেটিভ হয়, অর্থাৎ রিয়াকশনগুলো তোমার এক্সোথার্মিক হয়, মানে এনথালপি অফ কম্বাশন হচ্ছে তোমার নেগেটিভ বা এক্সোথার্মিক হয়। যেমন ধরো ফর এক্সাম্পল তুমি যখন মিথেনটাকে নিচ্ছ, তাহলে মিথেনের জন্য হচ্ছে তোমার এর ক্ষেত্রে মানে মোলার এনথালপি অফ কম্বাশন, মিথেনের মোলার এনথালপি অফ কম্বাশন হচ্ছে -213 কিলো ক্যালোরি পার মোল। আমি কিলো ক্যালোরিতে লিখছি, এর 4.18 দিয়ে গুণ করলে কিলো জুলে বেরিয়ে যাবে আর কি। আর পরেরটা হচ্ছে মোলার এনথালপি অফ কম্বাশন অফ, যদি তুমি ইথেন কনসিডার করো তাহলে সেটা হচ্ছে -368 কিলো ক্যালোরি পার মোল অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে আচ্ছা এইখানে এই যে দহনটা বা কম্বাশনটা তুমি করছো, সেখানে এই যে অক্সিজেনটাকে নিয়েছি, এই অক্সিজেনটা আমি নিচ্ছি সবসময় এক্সেস, মানে অক্সিজেনের কোনো ঘাটতি নেই। বা এখানে যে অক্সিজেনটাকে নেওয়া হচ্ছে, এখানে যে অক্সিজেনটা নেওয়া হচ্ছে, অক্সিজেনটা কিন্তু এক্সেস, মানে আমার মানে কমপ্লিট কম্বাশনের জন্য যতটা অক্সিজেন লাগে আমি ততটা অক্সিজেনই দিচ্ছি। আচ্ছা, এবারে কখনো কখনো যদি তোমার খুব অল্প পরিমাণ অক্সিজেন তুমি দাও, ধরো মানে সাম স্পেশাল কেসে ধরো তুমি মিথেনের সঙ্গে অক্সিজেনে রিয়াক্ট করাচ্ছ, কিন্তু এই অক্সিজেনটা হচ্ছে কি তোমার ধরো যথেষ্ট নয়, অপর্যাপ্ত, মানে ইনসাফিসিয়েন্ট অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করছো, তখন কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে কিন্তু অক্সিজেনটা পুরো কার্বন ডাইঅক্সাইড পর্যন্ত যেতে পারছে না, যে কার্বন মনোক্সাইডে গিয়ে থেমে যাচ্ছে।
প্লাস তোমার জল আছে, কার্বন মনোক্সাইড তৈরি করছে। তুমি ব্যালেন্স করতে পারো, এখানে 2, এখানে 3, কার্বন মনোক্সাইড হচ্ছে 2 হচ্ছে, আর এখানে তোমার 4 হচ্ছে। আমি ব্যালেন্স করলাম আর এটা এটা। আচ্ছা, আরো যদি কম পরিমাণ তুমি অক্সিজেন নাও, তাহলে আবার ইভেন কার্বন পর্যন্ত তৈরি হতে পারে। তবে CH4 তার সঙ্গে তুমি অক্সিজেনের রিয়াকশন করছো এইটা, হ্যাঁ, যেখানে মানে কি হচ্ছে যে এখানে এইটা এই যে অক্সিজেনটা নিচ্ছে সেটা অনেক অনেক কম, মানে আরো কম করলে দেখা যায় কার্বন তৈরি হচ্ছে, প্লাস হচ্ছে তোমার জল তৈরি হচ্ছে এইটা, হ্যাঁ, CH4 থেকে কার্বন তৈরি হচ্ছে এবং জল তৈরি হচ্ছে। আচ্ছা, এইখানে তোমার ব্যালেন্সটা অটোমেটিক্যালি হয়ে আছে, তাহলে এইখানে অক্সিজেনটা হচ্ছে মানে ভেরি মাচ ইনসাফিসিয়েন্ট। এটা মানে আলটিমেটলি কি হচ্ছে দেখো, মিথেনে ধরো, মিথেনটাকে তুমি স্পেসিফিক্যালি দেখো, মিথেনে কার্বনের অক্সিডেশনটা হচ্ছে -4, -4 থেকে সে অক্সিডাইজ হচ্ছে। তাহলে এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে -4, এখানেও -4, এখানেও -4, অক্সিজেন এখানেও 0, এখানেও 0, এখানেও 0 অক্সিডেশন স্টেট। এবারে অক্সিজেনের পরিমাণ বেশি হলে সে +4 স্টেটে চলে যেতে পারছে, অক্সিজেনের পরিমাণ এক্সেসের থেকে একটু কম হলে সে +2 স্টেটে যেতে পারছে, আর অক্সিজেন যদি আরো কম থাকে সে বেসিক্যালি 0 স্টেটে যাচ্ছে। মানে সব ক্ষেত্রে অক্সিডেশনটা হচ্ছে, জারণ সংখ্যা বৃদ্ধিটা ঘটছে, কিন্তু জারণ সংখ্যার বৃদ্ধিটা সেটা এই অক্সিজেনের পরিমাণটা কতটা কি তার উপরে নির্ভর করে কখনো তোমার কার্বনে যাচ্ছে, যেটা কার্বন ব্ল্যাক বলা হয় তাকে, কার্বন ব্ল্যাক, কখনো কার্বন মনোক্সাইডে গিয়ে থামছে, কখনো তোমার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যাচ্ছে। আচ্ছা, এই যে রিয়াকশনগুলো করা হলো, এক্ষেত্রে তোমার আলাদা কোনো আর রিয়েজেন্ট ব্যবহার করা কিন্তু হচ্ছে না। অ্যালকেন আছে, সেখানে তুমি অক্সিজেনটাই দিচ্ছ, কখনো এক্সেস, কখনো ইনসাফিসিয়েন্ট, আর কখনো ভেরি মাচ ইনসাফিসিয়েন্ট, খুব অল্প পরিমাণ তুমি অক্সিজেন দিতে, তার মতো করে বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, এবং আলটিমেটলি কার্বন বা কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইডে গেল। এবারে কিন্তু যদি স্পেসিফিক কিছু ক্যাটালিস্ট ব্যবহার করো, এই স্পেসিফিক ক্যাটালিস্ট ব্যবহার করলে কিন্তু তুমি স্পেসিফিক কিছু রিয়াকশন পেতে পারো আর কি। কিরকম? যেমন ধরো মিথেন, সে এই অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করছে, কিন্তু এখানে যে ক্যাটালিস্টটা তুমি ব্যবহার করছো সেটা হচ্ছে কপারকে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করছো, একটা স্পেসিফিক কন্ডিশন ব্যবহার করছো, 250°C অ্যান্ড 100 অ্যাটমসফিয়ার প্রেসার, মানে প্রচন্ড হাই প্রেসার তোমার ব্যবহার করতে হচ্ছে, তাদেরকে এটা তৈরি হচ্ছে একবারে মিথানল তৈরি হচ্ছে, CH3 ওই মিথানল তৈরি হচ্ছে। তাহলে ব্যালেন্স করলে এমনি দেখো, এর ক্ষেত্রে অর্গানিক রিয়াকশন ব্যালেন্স করার দরকার পড়ে না, হ্যাঁ, তুমি চাইলে ব্যালেন্স করতে পারো, কিন্তু অর্গানিক রিয়াকশন কখনো ব্যালেন্স করে দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই আর কি। আর এইগুলো খুব সিম্পল ব্যালেন্স তুমি চাইলে করতেই পারো। এখানে CH4 হয়ে যাবে, আর এখানে তোমার বেসিক্যালি 2CH2OH হবে আর কি। তাহলে দেখো, এই যে অ্যালকেন থেকে তোমার অ্যালকোহল তৈরি হচ্ছে, তাহলে এখানে এই অ্যালকেন থেকে তুমি অ্যালকোহল তৈরি করতে পারছো অক্সিজেনের সঙ্গে কম্বাসন করে, কিন্তু এক্ষেত্রে তোমার স্পেসিফিক ক্যাটালিস্ট ব্যবহার করা হচ্ছে। এবং এটা ইম্পর্টেন্ট, এই পার্টিকুলার কেসে CH4 এবং O2 একটা স্পেসিফিক রেশিওতে মেনটেন করতে, এটা 9:1, মানে মিথেন তুমি অনেক বেশি নেবে, অক্সিজেন কম নেবে, এবং রেশিওটা হচ্ছে 9:1। এই রেশিওতে যদি মিথেন এবং অক্সিজেনকে কপার ক্যাটালিস্টের প্রেজেন্সে 250°C এবং 100 অ্যাটমসফিয়ার প্রেসারে তুমি ট্রিট করো, তাহলে কিন্তু তোমার মিথানল তৈরি হবে। এটা আবার এই অ্যালকেনি তোমার অ্যালডিহাইডে কনভার্ট হতে পারে, সেই মিথেন থেকে সেই অক্সিজেনের প্রেজেন্সে এই CH তৈরি হলো, অ্যাসিটাল এই ফর্মালডিহাইড তৈরি হলো। এক্ষেত্রে ক্যাটালিস্টে ব্যবহার করা হচ্ছে মলিবডিনাম অক্সাইড, MO2O3, সেটাকে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর যে কন্ডিশনটা লাগছে তোমার 450°C টেম্পারেচার লাগছে, আর হাই প্রেশার লাগছে। এর প্রেশারটা উল্লেখ করা নাই বইয়ে, কিন্তু হাই প্রেশার লাগছে করে তোমার ফর্মালডিহাইড তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আর একটা দেখো, এখানে যেমন ডিরেক্টলি অক্সিজেনের সঙ্গে এই রিয়াকশনটা হলো, ওজনের সঙ্গেও কিন্তু এই রিয়াকশনটা হতে পারতো। এইটা প্লাস O3 ওটির সঙ্গে রিয়াকশন করে HCHO
এই ফর্মালডিহাইড প্লাস H2O প্লাস 2O2 এই রিয়াকশনটা তোমার ঘটতে পারে আর কি। হ্যাঁ, এটা আচ্ছা। এছাড়া হচ্ছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে তুমি যদি একটা টার্সিয়ারি আইসোবিউটেন নাও, যদি আইসোবিউটেন নেওয়া হয় তাহলে আইসোবিউটেন সে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মতো একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টসের প্রেজেন্সে অ্যালকোহল তৈরি করতে পারে। যেমন ধরো একটা স্পেসিফিক রিয়াকশন, আমি তোমার আইসোবিউটেন নিচ্ছি, মানে ব্রাঞ্চ CH3 CH এইটা নিলাম আইসোবিউটেন, সে কি করছে, তার অক্সিডেশন করছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডেশন করছে, করে তৈরি হচ্ছে CH3COH, মানে অক্সিডেশনই হলো, কিন্তু এখানে একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে তোমার আইসোবিউটেনকে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহলে কনভার্ট করছে, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহলে কনভার্ট করছে। আর আরেকটা স্পেসিফিক রিয়াকশন, ধরো তুমি একটা অ্যালকেন নিচ্ছ, সেই অ্যালকেনটা অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করছে, তার জন্য যে ক্যাটালিস্টটা ব্যবহার করা হচ্ছে সিলভার ক্যাটালিস্ট বা সিলভার অক্সাইড, Ag2 অক্সাইড ক্যাটালিস্ট ব্যবহার করা হচ্ছে, হিট দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাতে যেটা হয় তোমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যায়, এবং তার সাথে হচ্ছে তোমার জল যেমন তৈরি হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এটা তুমি ব্যালেন্স করতে পারো, 2RCH3 প্লাস CO2 থেকে তৈরি হয়ে যাচ্ছে তোমার 2RCOH প্লাস 2H2O। তাহলে দেখো অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো, তার জন্য স্পেসিফিক যে ক্যাটালিস্টটা লাগছে সেটা হচ্ছে সিলভার অক্সাইড। সিলভার অক্সাইড তার প্রেজেন্সে হিট দিলে তুমি কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যেতে পারো। এটা আর এছাড়া তুমি এটাও অ্যাকচুয়ালি অক্সিডেশনই হচ্ছে, যেটা স্পেসিফিক যে মিথেন নিচ্ছ, সেটা অক্সিজেনের প্রেজেন্সে একটা এক্সট্রিম কন্ডিশন ব্যবহার করা হচ্ছে, যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাকে হিট দিতে হচ্ছে, আর খুব অল্প সময় ধরে, খুব অল্প সময় করে, বেশি সময় দিলেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এসব তৈরি হয়ে যাবে, তাতে এটা তৈরি হয় অ্যাসিটিলিন তৈরি হয়ে যায়, প্লাস H2 কার্বন মনোক্সাইড প্লাস H2, কার্বন মনোক্সাইড প্লাস H2 তৈরি হচ্ছে, 6CH4 প্লাস O2 থেকে 2 অ্যাসিটিলিন প্লাস 2 কার্বন মনোক্সাইড প্লাস 10 H2O। এইটা তা দেখো, তাহলে এই যে রিয়াকশনগুলো সবই কিন্তু অক্সিডেশন, মানে অক্সিডেশন, ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল এই মিথেনের ক্ষেত্রে যদি বলি, এইখানে কার্বনের অক্সিডেশন স্টেটটা হচ্ছে -1, আর মিথেনে কার্বনের অক্সিডেশনটা হচ্ছে -4। দেখো -4 থেকে -1 হচ্ছে কি অক্সিডেশন ঘটেছে। আচ্ছা, যখন কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড কনসিডার করছো, C++O OH, এখানে ধরো একটা R আছে, তাছাড়া অক্সিডেশন স্টেটটা কত হবে, এটা বেসিক্যালি তোমার +3। দেখো, আর এখানে CH4 যখন হচ্ছে -3, তাহলে -3 থেকে দেখো +3 থেকে যাচ্ছে সেই অক্সিডেশন। আচ্ছা, এই পার্টিকুলার ক্ষেত্রে যখন তুমি কনসিডার করছো, এটা হচ্ছে -1 টার্সিয়ারি আইসোবিউটেন যখন কনসিডার করছো, আইসোবিউটেনের ক্ষেত্রে কি হচ্ছে, 3 দিকে 3টে CH3 আছে, এখানে একটা H আছে, তারপরে অক্সিডেশন স্টেটটা হচ্ছে তোমার বেসিক্যালি -1 থেকে এখানে যেটা তৈরি হচ্ছে সেটা বেসিক্যালি কিন্তু তোমার +1, -1 থেকে +1, দেখো অক্সিডেশনই হচ্ছে। আচ্ছা, এই পার্টিকুলার কেসে মিথেনে -4 থেকে এই CH যখন করছে, এই CH কেমন দেখতে, HCOH, এই তো, তার অক্সিডেশন স্টেট কত হবে না, বেসিক্যালি 0 এক্ষেত্রে, মানে এই CHO তার অক্সিডেশন স্টেট হবে 0, কারণ কার্বন থেকে হাইড্রোজেন মোর ইলেকট্রোপজিটিভ, সেই জন্য এই CH বন্ডের জন্য কার্বনের মাথা -1, এই CH বন্ডের জন্য কার্বনের মাথা -1, আর C++O এর জন্য কার্বনের মাথা +2, যেটা কার্বনের অক্সিডেশন স্টেট কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে, দেখো -4 থেকে তোমার 0 হচ্ছে। আর অ্যালকোহলের ক্ষেত্রে আমি অলরেডি বলেইছিলাম, এই পার্টিকুলার কেসে এই
এই এই মিথেনের অক্সিডেশন স্টেটটা 0, আর অ্যালকোহল যখন কনসিডার করছে কার্বনের অক্সিডেশন স্টেট হয়ে যাচ্ছে তোমার প্লাস, এটা যে এটা তো -2 এই পার্টিকুলার কেসে হচ্ছে -2 দেখো প্রত্যেক, সরি এটা 0 খানা করলাম, সরি এটা তো -4, সরি এটা তো -4। তা দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমার তৈরি হয়েছে, মানে এইটা হচ্ছে মানে প্রত্যেক ক্ষেত্রে অক্সিডেশন ঘটেছে এবং অক্সিজেনের প্রেজেন্স অক্সিডেশন করেছে, এবং কখনো কখনো তোমাকে কিছু স্পেশাল কাইন্ড অফ ক্যাটালিস্ট ব্যবহার করতে হয়েছে। সেই ক্যাটালিস্টগুলো তোমাকে কিন্তু স্পেশালি তুমি মনে রাখবে। তাহলে এইটা হচ্ছে তোমার আইসো বিউটেন থেকে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল হচ্ছে এটা। আর এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে, অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এটা। আর এটা তো অ্যালকেন থেকে অ্যালকাইন হচ্ছে, তাহলে দেখো কত রকমের অক্সিডেশন হতে পারে। তাহলে এখানে না যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নর্মালি মানে হিউজ অ্যামাউন্টের অক্সিজেনের প্রেজেন্সে অ্যালকেন কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি করে, সেটাকে ইউজুয়ালি কম্বাসন বলে। ঠিক আছে, এটা আমি এখানে বলেছিলাম, এখানে কোথায় গেল, এখানে যে কম্বাসন বলেছিলাম। এবারে এই কম্বাসনটা কিন্তু কিছু রেস্ট্রিক্টেড কম্বাসন তুমি করছো বা অক্সিডেশন করছো, তাহলে এখানে এই এই পুরোটাকে কম্বাসন না বলে কম্বাসন অ্যান্ড অক্সিডেশন এই দুটো একসাথে বলা দরকার। কম্বাসন বা দহনটা কিন্তু ইউজুয়ালি এক্সেস অ্যামাউন্টের অক্সিজেন প্রেজেন্সে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হওয়া, এটাকে কম্বাসন বলে। কিন্তু বাকি যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি সেই এক্সাম্পলে আমি কিন্তু মূলত তোমার মানে শুধুমাত্র ওই কম্বাসনটাকে বোঝাচ্ছি না, তার সঙ্গে সঙ্গে কিন্তু ভ্যারিয়াস টাইপের অক্সিডেশনও আমি কিন্তু এখানে উল্লেখ করছি আর কি। হ্যাঁ, তাহলে এইগুলো একটু মাথায় রাখবে স্পেসিফিক্যালি। অর্গানিকে কিন্তু অনেক কিছু তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ, এই মনে রাখাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, নেক্সট যে টাইপের রিয়াকশনটা অ্যালকেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন, আচ্ছা সাবস্টিটিউশন রিয়াকশনে তোমার মূলত হ্যালোজিনেশন রিয়াকশনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন কিরকম ব্যাপারটা, ধরো তুমি জাস্ট সিম্পলি একটা অ্যালকেন নিয়েছো, সে কোনো একটা হ্যালোজেন ব্যবহার করা হচ্ছে, হ্যালোজেনটা সেটা ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, করে এবারে বিভিন্ন রকমের সাবস্টিটিউট প্রোডাক্টগুলো তৈরি হতে পারে। CH3X প্লাস HX, তারপরে এখান থেকে CH2X2 হতে পারে, এখান থেকে CHXC হতে পারে, ফাইনালি হচ্ছে CH4 হতে পারে, প্লাস HCl, প্লাস HCl, সরি HCl না HX, HX, HX প্লাস HX। আচ্ছা, এই যে হ্যালোজিনেশন রিয়াকশনটা এখানে দুরকম ভাবে হতে পারে, একটা হিট দিয়েও হতে পারে, লাইট দিয়েও হতে পারে। তাহলে এইটা এই তোমার লাইটের প্রেজেন্সে হতে পারে, অথবা এটা কখনো কখনো হিট দিয়েও হতে পারে। ঠিক আছে, মানে মূলত লাইট দিয়ে হয়, কখনো কখনো তোমার হিট দিয়েও হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লোরিনেশন। এই ক্লোরিনেশনটা হচ্ছে খুব কমন। আচ্ছা, আমি রিয়াক্টিভিটি অর্ডারটা পরে তোমায় বলে দিচ্ছি যে কে বেশি রিয়াকশন করে, কে কম রিয়াকশন করে আর কি। মানে ফ্লোরিনের রিয়াক্টিভিটি সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপর আয়োডিন। কিন্তু ক্লোরিনেশনটা এখানে বেশি ইম্পর্টেন্ট বলে আমি ক্লোরিনেশনটা প্রথমে বলছি আর কি। ঠিক আছে, তা দেখো তোমাকে যেটা করতে হচ্ছে যে মানে এখানে কিন্তু আমি যেটা বললাম হিট দিয়েও হতে পারে, লাইট দিয়েও হতে পারে। যেটা হয় যে আমি যদি প্রথমে হিট দিয়ে, আচ্ছা আমি মেকানিজমটা বললে তাহলে তুমি আগে বুঝতে পারবে যে মেকানিজমটা একটুখানি বলে নিই, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। ধরো যেটা হচ্ছে যে আমি ক্লোরিন দিয়ে যদি রিয়াকশনটাকে করি তাহলে কি হবে,
না, প্রথমে যেটা হয় যে এই যে Cl2 এ ভেঙে গিয়ে না তোমার Cl ডট প্লাস Cl ডট তৈরি করে বা 2Cl ডট তৈরি করে এইটা। এবারে এই যে কোঅর্ডিনেশন, এই যে রিয়াকশনটা ঘটছে একে বলে ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজম বলা হয়। ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজমে রিয়াকশনটা ঘটছে। এবার আসছে দেখি, ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজমে রিয়াকশনটা ঘটছে। আর তার অনেকগুলো স্টেপ আছে। এই যে স্টেপ ওয়ানে যেটা হয়, ক্লোরিন তার হোমোলাইটিক ফিশন হয়ে ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি করে। আচ্ছা, এবারে এইটা তোমার লাইট দিয়ে হতে পারে, একটা ডিফিউজ লাইট দিয়ে হতে পারে, অথবা হিট দিয়েও হতে পারে। আচ্ছা, যখন তুমি হিট দিচ্ছ, হিট দিলে তোমার টেম্পারেচারটা লাগে মোটামুটি ভাবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এই এরকম একটা টেম্পারেচার তোমাকে ব্যবহার করতে হবে। আর না হলে আমাদের যে ভিজিবল লাইট আর কি, ভিজিবল লাইট দিয়ে তোমার Cl2 তার তোমার হোমোলাইটিক ফিশন হলো, হোমোলাইটিক ফিশন হয়েছে ক্লোরিন ফ্রি র্যাডিক্যালটা তৈরি করলো। ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে স্টেপটা, এই স্টেপটা যেখানে প্রথম ফ্রি র্যাডিক্যালটা তৈরি হলো একে বলা হয় ইনিশিয়েশন স্টেপ। যে ফ্রি র্যাডিক্যাল তৈরি হওয়ার যে স্টেপটা সেটাকে তোমার ইনিশিয়েশন বলা হয়। এইটা হচ্ছে ইনিশিয়েশন স্টেপ। তারপর কি হচ্ছে, তারপরে স্টেপ 2তে যেটা হচ্ছে, ধর আমার কাছে মিথেন ছিল, সে এই ক্লোরিন ফ্রি র্যাডিক্যালের সঙ্গে যুক্ত হলো। যুক্ত হয়ে কি হচ্ছে, একটা CH3Cl তৈরি হলো প্লাস একটা H ডট তৈরি হলো। এটা মানে এখানে হচ্ছে তোমার, সরি এটা নয়, এটা ভুল করলাম, এটা হলো CH3 ডট তৈরি হলো প্লাস HCl তৈরি হলো। এটা CH3 ডট তৈরি হলো প্লাস HCl তৈরি হলো। মানে যেটা হচ্ছে যে এখানে মিথেনের CH বন্ডটার হোমোলাইটিক ফিশন হলো, করে C ডট আর H ডট তৈরি হলো, একটা H ডট Cl ডটের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করলো, আর একটা CH3 ডট তৈরি হয়ে গেল এটা। এবারে এই যে CH3 ডটটা, সে আর একটা ক্লোরিন যখন পাচ্ছে, সে CH3Cl তৈরি করে ফেললো প্লাস আবার ক্লোরিন ফ্রি র্যাডিক্যালটা, ক্লোরিন ফ্রি র্যাডিক্যালটা প্রথমে তৈরি হয়েছিল, আবার সেই ক্লোরিন ফ্রি র্যাডিক্যালটা তোমার রিজেনারেটেড হচ্ছে আর কি। ঠিক আছে, এইটা। তারপরে আবার ধরো তোমার এই CH3Cl আছে, Cl, সে আবার এই যে Cl ডট তার সঙ্গে রিয়াক্ট করলো, করে CH2Cl তৈরি করলো প্লাস HCl, এইটা। সে আবার একটা Cl2 সঙ্গে যুক্ত হলো, CH2Cl ডট প্লাস Cl2 থেকে CH2Cl2 প্লাস Cl ডট তৈরি হচ্ছে। আবার এই CH2Cl2 আর একটা Cl ডটের সঙ্গে যুক্ত হয়ে CH2Cl2 ডট প্লাস HCl তৈরি করলো। আবার এই CH2Cl2 ডট আর একটা Cl2 এর সঙ্গে যুক্ত হয়ে CH2Cl3 প্লাস Cl ডট তৈরি করলো। ফাইনালি CH2Cl3 সে আর একটা Cl ডটের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে হচ্ছে CCl3 ডট প্লাস HCl তৈরি করলো, আর CCl3 ডট সে Cl2 এর সঙ্গে যুক্ত হয়ে CCl4 প্লাস Cl ডট তৈরি করলো। তাহলে এই যে স্টেপগুলো হলো, দেখো এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 4 নম্বর, এই 5, এই 6, এই 7, এই 8, মানে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওয়ান্স এই ইনিশিয়াল স্টেটে ক্লোরিন ফ্রি র্যাডিক্যালটা তৈরি হয়ে গেছে, এই ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল প্রথমে ধরো মিথেনের সঙ্গে রিয়াক্ট করে তোমার CH3 ডট প্লাস HCl তৈরি করলো, আবার CH3 ডটটা Cl2 এর সঙ্গে যুক্ত করে CH3Cl প্লাস Cl ডট তৈরি করলো। দেখো Cl ডটটা লাগবে তো রিয়াকশন স্টার্ট করার জন্য। ঠিক আছে, তাহলে আমি যদি ওই ধরো মানে মনো সাবস্টিটিউটেড
মিথেন পেতে চাই আর কি, তাহলে এই হচ্ছে প্রোডাক্ট হয়ে গেছে। সিএল ফ্রি র্যাডিক্যাল তৈরি করে সে আবার এই মিথেনের সঙ্গে রিয়াক্ট করতে পারে, আবার সিএল ডট সে বেসিক্যালি সিএল এর সঙ্গে আবার রিয়াক্ট করতে পারে। তুমি যদি ফার্দার কোঅর্ডিনেশন, ডাই কোঅর্ডিনেশন, ট্রাই কোঅর্ডিনেশন, টেট্রা কোঅর্ডিনেশন চাও, তাহলে যেটা তৈরি হচ্ছে সিএল এর উপর আবার কাজ করবে, তারপরে সিএল2 তৈরি করবে, সিএল2 উপরে আরো কাজ করবে, করে হচ্ছে তোমার সিএল3 কাজ তৈরি করবে, সিএল3 তার উপর আরো কাজ করে আলটিমেটলি সিএল4 তৈরি করবে। তাহলে এই যে পুরো জিনিসটা, এইটাকে বলা যায় প্রোপাগেশন। তাহলে এই যে স্টেপগুলো হচ্ছে এইটা এবং এইটা ইনপুট করে, এইটা ইনপুট করে যেটা হচ্ছে সেগুলো মানে প্রোপাগেশন স্টেপ, মানে রিয়াকশনটা প্রসিড করছে, প্রোপাগেশন। এইটা বা এইটা যাই মানে পুরোটাই আর কি, এই পুরোটা হচ্ছে তোমার প্রোপাগেশন, এটা প্রোপাগেশন স্টেপ হচ্ছে। আচ্ছা, এবারে এই যে যদি এমন হতো যে সিএল ডট মানে স্টেপ 3-তে সিএল ডট প্লাস সিএল ডট দুটো জুড়ে গিয়ে ধরো তোমার সিএলটা তৈরি করলো, বা কোনো একটা ইন্টারমিডিয়েটে সিএইচটি ডট তৈরি হচ্ছে, আর একটা সিএইচটি ডটের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার C2H6 তৈরি করে ফেলতে পারতো, অথবা একটা স্টেপে সিএইচটি ডট তৈরি হয়েছিল, আর একটা স্টেপে সিএল ডট তারা যুক্ত হয়ে গিয়ে সিএইচটি সিএল তৈরি হয়ে যেতে পারে। দেখো এইগুলো যদি তৈরি হয়ে যেত তাহলে কি হচ্ছে, তাহলে আমার আগের সিচুয়েশনটা থাকে, এই যে ওয়ান সিএল ডট তৈরি হলো, এই সিএল ডট, এই যে ওয়ান সিএল ডট তৈরি হলো, সে CH4 এর সঙ্গে যুক্ত হয়ে সিএইচটি ডট প্লাস HCl তৈরি করেছে, আবার সিএইচটি ডটটা সে আরেকটা সিএল2 এর সঙ্গে রিয়াক্ট করে সিএইচটি সিএল প্লাস সিএল ডট তৈরি, মানে সিএল ডট যেটা রিয়াকশনে মানে ইনিশিয়ালি লাগছে সেটা কিন্তু বারবার করে তৈরি হচ্ছে, সে আবার রিয়াক্ট করছে, তৈরি করছে, রিয়াক্ট করছে, কিন্তু প্রোপাগেশন স্টেপে এটা ঘটছে। কিন্তু যদি বাই চান্স এই দুটো কোরিন ফ্রি র্যাডিক্যাল বা দুটো মিথাইল ফ্রি র্যাডিক্যাল বা মিথাইল ফ্রি র্যাডিক্যাল এবং ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল কম্বাইন হয়ে গিয়ে তোমার স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করে ফেলে, তাহলে কিন্তু আর এগোবে না, তখন তোমার জিনিসটা টার্মিনেট করে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে টার্মিনেশন বলা হয়। তার মানে একটা ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজমে যখন কোনো রিয়াকশন ঘটে না, তখন তোমার এই ইনিশিয়েশন, প্রোপাগেশন এবং টার্মিনেশন এই তিনটে কিন্তু তোমার একদম মানে মানে এসেনশিয়াল স্টেপের মধ্যে পড়ছে। তাহলে ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজমে যখনই কোনো রিয়াকশন ঘটবে তখন কিন্তু তোমার এই তিনটে স্টেপ খুব ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে তোমার ইনিশিয়েশন স্টেটে প্রথমে ফ্রি র্যাডিক্যালটা তৈরি হবে, তৈরি হওয়ার জন্য তোমার ইউজুয়ালি লাইট দিয়েও সেটা তৈরি হতে পারে, বন্ডটা বেসিক্যালি হোমোলাইটিক ফিশনটা দরকার, মানে সিএল2 বন্ডটা ভেঙে সিএল ডট হওয়া দরকার, সেটা তোমার লাইট দিয়েও হতে পারে, সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট বা ভিজিবল লাইট, ডিফিউজ ভিজিবল লাইট তা দিয়েও তোমার হতে পারে, অথবা তুমি হিট দাও দিলে 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হিট করলে ক্লোরিন ভেঙে গিয়ে ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি করছে, তারপর প্রোপাগেশন হবে, তারপর তোমার টার্মিনেশন হবে। আচ্ছা, এবারে কতগুলো জিনিস এখানে বলার, সেটা হচ্ছে যে যদি তোমার এই যে আমি এখানে ক্লোরিনেশনটার কথা বলেছি, এটা কিন্তু যখন এই হ্যালোজিনেশনটা বলেছিলাম সেটা ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। এবার রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ হ্যালোজেন, এই রিঅ্যাকশনে রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ হ্যালোজেন, ফ্লোরিন সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন, এটা রিঅ্যাক্টিভিটি অর্ডার। আচ্ছা আচ্ছা, এবারে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আয়োডিনের সঙ্গে রিয়াকশনটা রিভার্সেবল হয়ে যায়। ধরো এই রিয়াকশন উইথ আয়োডিন যখন তুমি কনসিডার করছো, রিয়াকশন উইথ আয়োডিন ইজ রিভার্সেবল ইন নেচার। কেন? দেখো তুমি যদি এইরকম ভাবে করতে মিথেনের সঙ্গে আয়োডিনের রিয়াক্ট করতে, তাহলে কি তৈরি হতো, প্রথমে মিথেনের আয়োডাইড প্লাস HI তৈরি হতো, এই HIটা হচ্ছে তোমার রিডিউসিং এজেন্ট, সেই জন্য কি করছে এইটা তোমার বেসিক্যালি এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন হয়, মানে বেসিক্যালি HI সে আবার CH3 এর সঙ্গে রিয়াক্ট করে মিথেন এবং I2 তোমার তৈরি করে ফেলছে, মানে CH3 কে সে রিডিউস করে দিচ্ছে। এটা তাহলে ওয়ে আউটটা কি? ওয়ে আউট হচ্ছে ইউজ এ অক্সিডাইজিং এজেন্ট, use a oxidizing agent, use an oxidizing agent that reacts with HI, যে HI এর সঙ্গে রিয়াক্ট করবে to give I2 and hence
অ্যান্ড হেন্স রিভার্স রিয়াকশন ডাজ নট টেক প্লেস। এই যে ব্যাকওয়ার্ড রিয়াকশন যেটা, সেটা ঘটবে না। হেন্স রিভার্স রিয়াকশন ক্যানট টেক প্লেস। এটা কিরকম জিনিসটা দেখো, এই তুমি যখন সরি এই যে প্রোডাক্টটা যখন HI তৈরি হয়েছে, সেই HIটা তৈরি হয়েছে, সেখানে তুমি কি করছো, একটা স্ট্রং অ্যাসিড ইউজ করছো, যেমন ধরো হাইড্রো আয়োডিক অ্যাসিড, HIO3 তুমি ব্যবহার করছো। ব্যবহার করে কি হবে, এটা CI2 প্লাস CH2 হলো। দেখো তোমার কি হচ্ছে, এই যে মানে লাসাতিলের প্রিন্সিপাল অনুযায়ী আর কি, যে ওয়ান অফ দ্য প্রোডাক্ট যদি তুমি সরিয়ে নাও তাহলে ফরওয়ার্ড রিয়াকশনটা ঘটছে। তাহলে এইরকম করে তোমার এই কখনো HIO3 অথবা তুমি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করলেও হবে, মানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, সেটাকে ব্যবহার করলেও তোমার চলবে। হ্যাঁ, করে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে ব্যবহার করে তুমি বেসিক্যালি, হ্যাঁ, এই HIটা রিয়াকশন মিক্স থেকে সরে গিয়ে আয়োডিন তৈরি করে ফেললো। আর আয়োডিন দেখো রিজেনারেটেড যেহেতু হয়ে গেছে, ফরওয়ার্ড রিয়াকশনটা ইজিলি করতে পারবে। মানে HIO3 দুটো কাজ, একটা হচ্ছে প্রোডাক্ট মানে HI যে প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টকে সরিয়ে নেওয়া, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন করছে। আবার সে তৈরি করছে I2, সেখানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, সেখানে ফরওয়ার্ড রিয়াকশনটা আরো র্যাপিডলি ঘটবে আর কি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, তাহলে আয়োডিনের জন্য রিয়াকশন একটু স্পেশালি তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা আচ্ছা। এবারে যদি তোমার এই রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ অ্যালকেনস কনসিডার করো, মানে এই হ্যালোজেনেশন রিয়াকশনের ক্ষেত্রে অর্ডার অফ অ্যালকেন যদি দেখো, 3 ডিগ্রি অ্যালকেন হচ্ছে মোর রিঅ্যাক্টিভ দ্যান 2 ডিগ্রি অ্যালকেন দেন 1 ডিগ্রি অ্যালকেন। 3 ডিগ্রি অ্যালকেন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন 2 ডিগ্রি অ্যালকেন দেন 1 ডিগ্রি অ্যালকেন। ঠিক আছে, মানে এক্ষেত্রে কি হচ্ছে না, মানে ব্যাপারটা কিছুই না, এই যে ফ্রি র্যাডিক্যালটা তৈরি হচ্ছে না, সেই ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটিটা তোমরা জানো ওই হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনের উপরে নির্ভর করে বা প্লাস IF এর উপরে নির্ভর করে। 3 ডিগ্রি অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে মোর সাবস্টিটিউটেড, সেই জন্য এর ক্ষেত্রে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বেশি থাকবে। সেই জন্য ওই যে ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে একটা পার্টিকুলার স্টেপে, বেসিক্যালি ইনিশিয়েশন ওয়ান অফ দ্য প্রোপাগেশন স্টেপে, সেখানে হচ্ছে 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল যেটা, সেটা মোর স্টেবল হবে দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি, সেখানে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হচ্ছে এইটা দিয়ে মেনটেন হবে। আচ্ছা, আর রিয়াকশনস উইথ ফ্লোরিন যেটা, reactions with fluorine is so vigorous that it cannot be controlled. এই ফ্লোরিনের সঙ্গে রিয়াকশনসটা এত কুইকলি এবং এত ভিগোরাসলি ঘটে, এটা তুমি কন্ট্রোল করতে পারবে না। এখানে ফ্লোরিনের সঙ্গে রিয়াকশনটা ইউজুয়ালি করা হয় না, মূলত এই ক্লোরিন এবং ব্রোমিন এদের সঙ্গে রিয়াকশনসটা করা হয়। ফ্লোরিনের ক্ষেত্রে রিয়াকশনটা সবচেয়ে ভালো হয়, তারপরে ফলোড বাই ব্রোমিন। আর আয়োডিনের সঙ্গে রিয়াকশনটা অত ভালো না, সেটা রিভার্সেবল হচ্ছে। সেখানে যদি রিয়াকশনটাকে সাকসেসফুল করতে হয়, তাহলে ওয়ান অফ দ্য প্রোডাক্ট HI, হ্যাঁ, তাকে তোমাকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, যেমন এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার HIO3 বা নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, তাদের সঙ্গে যুক্ত হয়ে তোমার তার সঙ্গে রিয়াক্ট করে তোমার HIটাকে রিয়াক্টর মিক্সচার থেকে সরিয়ে দিতে হবে, এবং তার সঙ্গে আয়োডিনটা তোমার অ্যাকচুয়ালি রিপ্রডিউস হয়ে যাচ্ছে, সেখানে যে আবার ফরওয়ার্ড রিয়াকশনটাকে ফার্দার ঘটাতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে? হয়েছে? আচ্ছা, এই সাবস্টিটিউশন রিয়াকশন হিসেবে যেমন হ্যালোজিনেশন ঘটে, তেমন নাইট্রেশন ঘটতে পারে। নাইট্রেশন কি করে ঘটাচ্ছ তুমি? তুমি ধরো একটা অ্যালকেন নিয়েছো, মিথেনকে আমি ধরছি, অ্যালকেন নিয়েছো, সেখানে একটা ব্যবহার করতে হয় এই নাইট্রিক অ্যাসিড ভেপার, মানে ফিউমিং নাইট্রিক অ্যাসিড তোমাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, ফিউমিং নাইট্রিক অ্যাসিড হচ্ছে প্রচন্ড রিয়াক্টিভ হয়ে যায়, এবং তার সঙ্গে যদি সাফিসিয়েন্টলি 400 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো টেম্পারেচারে তুমি হিট করো, তাহলে তোমার নাইট্রো অ্যালকেন বা নাইট্রো মিথেন এই পার্টিকুলার কেসে তৈরি হবে। NO2 প্লাস H2 তোমার তৈরি হচ্ছে, নাইট্রো মিথেন তোমার তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এবারে এই পার্টিকুলার কেসে তোমার একটাই হাইড্রোজেন ছিল বা এক ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন ছিল বলে এই হাইড্রোজেনটা তোমার নাইট্রো গ্রুপ দিয়ে রিপ্লেসড হয়েছে। আচ্ছা, যদি একাধিক মানে দুটো ডিফারেন্ট টাইপের হাইড্রোজেন থাকে,
তার সঙ্গে যখন তুমি নাইট্রিক অ্যাসিড ভেপারে রিয়াকশন করবে ওই অ্যারাউন্ড 400°C টেম্পারেচারে হিট করে এইটা, সেক্ষেত্রে দেখো দু রকমের হাইড্রোজেন আছে। এই যে আমি ইকুইভ্যালেন্ট এবং ইনইকুইভ্যালেন্ট হাইড্রোজেনের কথা বলেছিলাম, তা প্রোপেনে কি আছে, দু রকমের হাইড্রোজেন আছে। এই যে দুটো টার্মিনাল হাইড্রোজেন 3 3 6টা যেটা, সেটা এক রকমের হাইড্রোজেন, আর মাঝের যে এই মাঝের কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, সেটা আরেক রকমের হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে CH3 CH2 CH2 NO2 হতে পারে, অর্থাৎ এই টার্মিনাল যে হাইড্রোজেন সেটা সাবস্টিটিউট হতে পারে। তার সাথে সাথে যেটা হতে পারে তোমার এই মাঝের CH3 CH NO2 CH3 এটা তৈরি হতে পারে। তাহলে এটা হচ্ছে 1 নাইট্রোপ্রোপেন, হচ্ছে 2 নাইট্রোপ্রোপেন, 1 নাইট্রোপ্রোপেন 2 নাইট্রোপ্রোপেন হতে পারে। এবং শুধু তা নয়, আরো যেটা হতে পারে সেটা হচ্ছে যে একটা বন্ড পুরো ভেঙে গিয়ে তোমার দুটো আলাদা লোয়ার কার্বন বিশিষ্ট নাইট্রো অ্যালকেন তৈরি হয়ে যেতে পারে। CH3 CH2 NO2 প্লাস এদিকে CH3 NO2, মানে অ্যাজিভ যেন একটা যে CH3 CH2 CH3 একটা বন্ড ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে একটা CH3 CH2 NO2 তৈরি হতে পারে, CH3 NO2 তৈরি, মানে এতগুলো পসিবল প্রোডাক্ট কিন্তু হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে বিভিন্ন রকমের হাইড্রোজেন আছে বলে তার মতো করে যেমন নর্মাল নাইট্রেশনটা হচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম এগুলো সব ফ্রি র্যাডিক্যাল চেইন মেকানিজমে ঘটে বলে যে তোমার বেসিক্যালি একটা কার্বন কার্বন বন্ড যখন ভেঙে যাচ্ছে, কার্বন কার্বন ভেঙে গিয়ে নাইট্রো গ্রুপটা এখানেও যুক্ত হতে পারে, এখানেও যুক্ত হতে পারে, সেখানে তোমার নাইট্রো ইথেন এবং নাইট্রো মিথেন এইগুলো কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এটা মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা সালফোনেশন হতে পারে, এও একটা সাবস্টিটিউশন। সালফোনেশনের জন্য তোমাকে কি করতে হচ্ছে, ফিউমিং সালফিউরিক অ্যাসিড বা ওডিয়াম ব্যবহার করতে হচ্ছে। তোমার ধরো CH4, তার সঙ্গে তুমি দিচ্ছ H2SO4, এটা হচ্ছে ফিউমিং, অথবা কেউ এটাকে ওলিয়াম বলতে পারে। ওলিয়ামটা হচ্ছে H2S2O7, H2S2O7, মানে বেসিক্যালি যেটা হয় যে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে SO3 ভেপার মিশে থাকে হচ্ছে ওলিয়ামের ক্ষেত্রে। এটা তুমি দিলে, তাহলে কি হচ্ছে, সালফোনেশন তৈরি হচ্ছে করে CH3SO3H এই গ্রুপটা ঢুকে যাচ্ছে, SO3H গ্রুপটা ঢুকে যাচ্ছে। এখানে তোমার অ্যারাউন্ড 400°C টেম্পারেচার করতে হচ্ছে। এইটা এটা যদি ব্যালেন্স করো তাহলে এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে, আর এখানে হচ্ছে তোমার জল হচ্ছে। ঠিক আছে, এটা মিথেন সালফোনিক অ্যাসিড, এটা হচ্ছে তুমি বলতে পারো মিথেন সালফোনিক অ্যাসিড, এগুলো সব সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, তো সালফোনেশন হতে পারে। তাহলে দেখো সাবস্টিটিউশনের মধ্যে তোমার মূলত 3 রকমের হতে পারে, একটা হচ্ছে হ্যালোজিনেশন, একটা হচ্ছে তোমার নাইট্রেশন, আর একটা হচ্ছে তোমার সালফোনেশন। এই 3 রকমের হতে পারে। আচ্ছা, আরো যেগুলো হতে পারে সেটা হচ্ছে আইসোমারাইজেশন হতে পারে। আচ্ছা, এইখানে লিখে দিই অ্যালকেনের আরো যে রিয়াকশনগুলো, তার মধ্যে আইসোমারাইজেশন হতে পারে। আচ্ছা, এই যেটা হচ্ছে যে তুমি ধরো নর্মাল অ্যালকেন থেকে স্টার্ট করলে, একটা স্পেসিফিক রিয়েজেন্ট যদি তুমি ব্যবহার করো, সেখান থেকে তুমি আইসো অ্যালকেন তৈরি করে ফেলতে পারো। হ্যাঁ, তার জন্য যে রিয়েজেন্টটা লাগবে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা লুইস অ্যাসিড ব্যবহার করতে হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে কনসেন্ট্রেটেড HCl এবং 300°C তুমি ব্যবহার করছো। ধরো নর্মাল বিউটেন, এই CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে তোমার নর্মাল বিউটেন। এখানে কি রিয়েজেন্ট ব্যবহার করছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কনসেন্ট্রেটেড HCl, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, না অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কনসেন্ট্রেটেড HCl এবং 300°C তুমি ব্যবহার করছো, করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 CH3 CH3, সেটা হচ্ছে
আইসোবিউটেন তৈরি হচ্ছে। তাহলে নর্মাল বিউটেন থেকে আইসোবিউটেন তৈরি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আইসোমারাইজেশন বা সমবায়বী রূপান্তর, সেটা হয় অ্যালকেনের ক্ষেত্রে। এটা একটা স্পেসিফিক রিয়াকশন তুমি মাথায় রাখবে। আচ্ছা, এছাড়া ডিহাইড্রোজিনেশন হয়, তোমার জানা আছে। ডিহাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন তোমরা জানো যে অ্যালকিন বা অ্যালকাইন ছিল, সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোজিনেশন। আর অ্যালকেন থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকিন বা অ্যালকাইন তৈরি হওয়াটা, সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেশন। ঠিক আছে, যেমন কি হচ্ছে, ধরো তুমি ইথেন দিয়ে স্টার্ট করলে, CH3 ইথেন। আচ্ছা, তার জন্য তোমার যে কন্ডিশনটা লাগে, ক্রোমিক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, তার মিক্সচার লাগছে, আর 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগছে। তাহলে তোমার তৈরি হচ্ছে CH2 ডবল বন্ড CH2। দেখো, অ্যালকেন থেকে তুমি অ্যালকিন, ইথেন থেকে তুমি ইথিলিন তৈরি করে ফেলতে পারলে। এটা আচ্ছা, যদি এরকম হয় যে তোমার 6-এর বেশি কার্বন আছে, তাহলে CH3 CH2 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 CH3, 6টা কার্বন আছে। এটা হচ্ছে নর্মাল হেক্সেন। সেখানে যদি তুমি এই প্লাটিনাম ক্যাটালিস ইউজ করো, আর টেম্পারেচারটা 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড করো, 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড করো, তাহলে বেনজিন তৈরি হয়ে যায়। বেনজিন তৈরি হয়ে যায়। তাহলে এমনিতে দেখো, এক্ষেত্রেও হাইড্রোজেন অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছে, এক্ষেত্রেও হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা জাস্ট নর্মাল ডিহাইড্রোজিনেশন, আর এই পরেরটাকে তুমি চাইলে ডিহাইড্রোজিনেশন তো বটেই, এটা অ্যাডিশনালি একে তুমি বলতে পারো অ্যারোমাটাইজেশন। অ্যারোমাটাইজেশন, কারণ বেনজিন যেটা তৈরি হচ্ছে সেটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে একটা নর্মাল অ্যালকেন থেকে তোমার অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হচ্ছে বলে তাকে বলা হচ্ছে অ্যারোমাটাইজেশন। ঠিক আছে, তাহলে এই অ্যারোমাটাইজেশন হচ্ছে এটা অ্যাডিশনাল রিয়াকশন, তুমি এটা মাথায় রাখবে। আচ্ছা, যদি আমি আর একটা কার্বন বাড়িয়ে দিই, CH3 CH2 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 CH3, এটা নর্মাল হেপটেন। একই রকম কন্ডিশন, প্লাটিনাম ক্যাটালিস্ট, আর 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তৈরি হলো, মানে তোমার টলুইন তৈরি হলো, টলুইন। ঠিক আছে, এইটা একটা মানে আলাদা করে মনে রাখবে। হ্যাঁ, এটা মানে তোমার অ্যারোমাটাইজেশন আর ডিহাইড্রোজেনেশন দুটো ক্ষেত্রেই তোমার হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখো, এখনো হাইড্রোজেন বেরিয়ে যেতে হচ্ছে, এক্ষেত্রে 3টা হাইড্রোজেন তোমার বেরিয়ে যেতে হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে হাইড্রোজেনটা বেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু তোমার আলটিমেটলি এখানে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হয়েছে বলে এর নাম হচ্ছে অ্যারোমাটাইজেশন। ঠিক আছে, এটা। আচ্ছা, আর একটা আছে পাইরোলিসিস, মানে প্রচন্ড হিট যদি দাও, তাহলে যেটা হয় যে অ্যালকেন সে ভেঙে টেঙে গিয়ে হাইড্রোজেন তো বেরোতেই পারে, তার সঙ্গে হচ্ছে আবার ছোট ছোট অ্যালকেন তোমার তৈরি হতে পারে। যেমন ধরো এক্সাম্পল হিসেবে, ধরো তুমি C6H14 নিয়েছো, ঠিক আছে, করে তুমি তাকে হিট করলে 773 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি হিট করো, তাহলে C6H12 হতে পারে। প্লাস হাইড্রোজেন, এইটা যেমন একটা পসিবিলিটি। এখানে কি হলো, শুধুমাত্র দেখো এটা তোমার এই C6H12 মানে এটা একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে, একটা হাইড্রোজেন জাস্ট বেরিয়ে গেছে আর কি।
C4H8 একটা অ্যালকেন, তার সঙ্গে C2H6 এটা তৈরি হতে পারে। আজ এটা তৈরি হতে পারে C3H6 প্লাস C2H4 প্লাস CH4 তৈরি হতে পারে। দেখো একটা তিনটে অ্যালকেনে তোমার এটা ভেঙে গেছে, অ্যালকিন অ্যালকেন করে তোমার ভেঙে গেছে, ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা, একটা স্পেসিফিক এক্সাম্পল দিই। ধরো 12 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন C12H26 ডোডেকেন আর কি, ডোডেকেন, সেখানে যদি তুমি এই প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল এই ধরনের ক্যাটালিস্ট ব্যবহার করো এবং 973 কেলভিন টেম্পারেচার দাও, তাহলে তোমার C7H16 এই হেপটেন তৈরি হয়, প্লাস C5H12 আর H10 পেন্টিন তৈরি হচ্ছে, পেন্টিন তৈরি হতে পারে। আর তার সঙ্গে আদার প্রোডাক্টস তোমার তৈরি হচ্ছে, মানে এখানে হেপটেন তৈরি হচ্ছে, এটাতে পেন্টিন তৈরি হচ্ছে, আর তার সঙ্গে অন্যান্য সব প্রোডাক্ট তোমার তৈরি করে। তাহলে এইগুলোতে পাইরোলিসিস, মানে প্রচন্ড হিট দিয়ে অ্যালকেনগুলোকে ভেঙে সে আইদার হাইড্রো মানে অ্যালকেনগুলোকে ভেঙে লোয়ার নাম্বার অফ কার্বন বিশিষ্ট অ্যালকেন বা অ্যালকিন এগুলো তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে তোমার পাইরোলিসিস, ঠিক আছে। পাইরোলিসিসটা বা অনেক সময় এটাকে ক্র্যাকিংও বলা হয়, পাইরোলিসিস আর ক্র্যাকিং, মানে শুধুমাত্র পাইরোলিসিস না, পাইরোলিসিস আর ক্র্যাকিংও বলা হয়। পাইরোলিসিস আর ক্র্যাকিং। আর আরেকটা স্পেসিফিক রিয়াকশন যেটা হচ্ছে জলের সঙ্গে একটা রিয়াকশন, রিয়াকশন উইথ স্টিম, রিয়াকশন উইথ স্টিম। ধরো মিথেন সে স্টিম বা জলীয় বাষ্পের সঙ্গে রিয়াকশন করছে, তার জন্য তোমাকে নিকেল ক্যাটালিস্ট ব্যবহার করতে হচ্ছে আর প্রচন্ড হিট দিতে হচ্ছে, তৈরি হবে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, এটা তৈরি হচ্ছে। তো দেখো এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে তোমার এই অ্যালকেনের যে টাইপের রিয়াকশন গুলো হয় সেইগুলো। তাহলে দেখো আমি মূলত এখান থেকে এটা করছি একটা কম্বাসন বা অক্সিডেশন রিয়াকশন, সেটার কিছু স্পেসিফিক কেস আছে। সাবস্টিটিউশন রিয়াকশন, সেটা তোমাকে একটা মাথায় রাখতে হচ্ছে। এছাড়া হচ্ছে যে তোমার ওই আইসোমারাইজেশন, হ্যাঁ, সেটা নর্মাল অ্যালকেন থেকে আইসো অ্যালকেন কিভাবে তৈরি হচ্ছে ইন প্রেজেন্স অফ অ্যানাইডাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং কনসেন্ট্রেটেড HCl 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে। এটা অ্যারোমাটাইজেশনটা খেয়াল রাখবে তুমি, হ্যাঁ, অ্যারোমাটাইজেশন এবং ডিহাইড্রোজিনেশন, জাস্ট নর্মালি ক্রোমিক অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড ইথেন থেকে ইথিলিন তৈরি হয়ে যাচ্ছে, সেটা যদি তোমার নর্মাল ডিহাইড্রোজিনেশন হয়। আর অ্যারোমাটাইজেশনটা হচ্ছে তোমার 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বনের বেশি, হ্যাঁ, 6, 7, 8 ইত্যাদি কার্বন বিশিষ্ট যখন তুমি স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা নর্মাল অ্যালকেন ব্যবহার করছো, সেখান থেকে অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে, বেনজিন, টলুইন, এবারে অ্যারোমাটাইজেশন আছে। এছাড়া তোমার ওই পাইরোলিসিস বা ক্র্যাকিং এর আরো কিছু এক্সাম্পল দিলাম। আর স্টিমের সাথে যে রিয়াক্ট হচ্ছে সেটার কথা আমি উল্লেখ করলাম, স্টিম জলীয় বাষ্পের সাথে সাথে রিয়াক্ট করছে। আচ্ছা আচ্ছা, এই যে মানে অ্যালকেন গুলোকে ব্যবহার করছে, সেই অ্যালকেনের তো ব্যবহার তুমি জানো যে মূলত আমাদের যে এলপিজি গ্যাস ব্যবহার করা হচ্ছে বা সিএনজি গ্যাসে, যেগুলো এখন টোটো বা বিভিন্ন গাড়ি চলছে, সেগুলো হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এগুলো বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি। হ্যাঁ, সেখানে তো মানে এই কম্বাসন যে রিয়াকশনটার কথা বলেছিলাম, হাইড্রোকার্বন সে বেসিক্যালি রিকুইজিট অ্যামাউন্ট অফ অক্সিজেনের প্রেজেন্সে কম্বাসন করে যখন কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি করছে, রিয়াকশন হচ্ছে এক্সোথার্মিক, প্রচন্ড হিট উৎপন্ন হচ্ছে। সেই হিটে তুমি অ্যাকচুয়ালি রান্না হচ্ছে বা গাড়ি চলছে, এগুলো আর কি। আচ্ছা, এই কনটেক্সটে একটা কথা বলে নেওয়া ভালো যে এই যে এলপিজি গ্যাস, এটা পরীক্ষায় মাঝে মাঝে পড়ে যে এলপিজি গ্যাসে কি কি থাকে আর কি। হ্যাঁ, তাহলে এলপিজি গ্যাস মানে এলপিজি গ্যাস আর বলা দরকার, এলপিজি হচ্ছে তোমার লিকুইফাইড
লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর এখানে থাকে হচ্ছে এন বিউটেন, তার সঙ্গে আইসোবিউটেন, এই দুটি হচ্ছে তার মেজর মেজর কম্পোনেন্ট। দুটো কম্পোনেন্ট বলে নর্মাল বিউটেন এবং আইসোবিউটেন, তার সঙ্গে কিন্তু কিছুটা প্রোপেন ইম্পিউরিটি হিসেবে থাকে। নর্মাল বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন, এই দুটো হচ্ছে মেজর। এই নর্মাল বিউটেন এবং আইসোবিউটেন, তার সঙ্গে কিছুটা পরিমাণ হচ্ছে তোমার প্রোপেন থাকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এলপিজি গ্যাসের তোমার এলপিজি গ্যাসের যেটা কম্পোনেন্টসগুলো আর কি। হাইড্রোকার্বন তো বুঝলাম, কিন্তু এগুলো বেশ ছোট ছোট হাইড্রোকার্বন, মানে 4 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন নর্মালি নর্মাল বিউটেন বা আইসোবিউটেন তারাই থাকে, কিছুটা পরিমাণ হচ্ছে তোমার প্রোপেন থাকে। ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে অল অ্যাবাউট তোমার অ্যালকেন। দেখো তাহলে অ্যালকেনের যে রিয়াকশন গুলো বললাম, সেখানে যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলো। বলো, কোনো অসুবিধা থাকলে একটু বলে নাও। কোনটা? অ্যারোমাটাইজেশনটা? এই তো অ্যারোমাটাইজেশনটা যেটা বললাম, দেখো এই যে ধরো এই যে 6 কার্বন বিশিষ্ট নর্মাল হেক্সেন তুমি নিয়েছিলে, সেখান থেকে তোমার বেনজিন তৈরি হয়ে যাচ্ছে। মানে বেসিক্যালি স্ট্রাকচারটা কেমন হচ্ছে, এখানে আমি এইভাবে লিখেছি, তাই ধরো CH3, এই ধরো তোমার CH2, 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 এই ধরো তোমার CH3, এইটা। এবারে প্রচন্ড হিট যখন তুমি দিচ্ছ, তখন যেটা হয় আর কি, ফ্রি রেডিক্যাল চেইন মেকানিজম রিঅ্যাকশন করে এখানে একটা রিং তৈরি হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে কিছু ডাবল বন্ড তোমার তৈরি হয়ে যাচ্ছে আর কি। মানে এইটা হচ্ছে তোমার নর্মাল হেক্সেন। এইখানে যখন তুমি প্লাটিনাম ক্যাটালিস্ট আর তার সঙ্গে হিট দিচ্ছ, তখন এই বেনজিন তৈরি হয়ে গেল। এইটা হচ্ছে অ্যারোমাটাইজেশন। এই কম্পাউন্ড হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড আমি পরে আসছি, অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলে। এখানে মানে ডিলোকালাইজ পাই ইলেকট্রন আছে 6টা। হ্যাঁ, এই যে একটা ডাবল বন্ড, একটা ডাবল বন্ড, একটা 3 দুগুণে 6, ডিলোকালাইজ পাই ইলেকট্রন 6টা আছে। এটা 4n+2 রুলের মধ্যে পড়ে, সেজন্য এটা অ্যারোমেটিক। অ্যারোমেটিক কাকে বলে আমি পরে বলবো। তাহলে এই যে বেনজিন বা টলুইন 7 কার্বন বিশিষ্ট যদি তুমি নিতে, তাহলে কি হতো, এখানে CH2 আর একটা CH2 গ্রুপ থেকে যাচ্ছে, তার একটা 6 মেম্বার রিং তৈরি করলো, তার সঙ্গে হচ্ছে একটা CH2 গ্রুপ আলাদা করে রয়ে গেল। এইগুলো হচ্ছে অ্যারোমাটাইজেশন। ঠিক আছে, বোঝা গেল? আর কিছু? তাহলে আমি অ্যালকিনে আসি। ঠিক আছে, আর কারো কিছু অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো এবারে চলে আসা যাক অ্যালকিনে। হ্যাঁ বলো। কোনটা? এই কম্পাউন্ডটা তো না, এটা আমি লিনিয়ার হিসেবেই তো লিখেছি। এই যে নর্মাল হেক্সেন হিসেবে প্রথমে আমি লিখেছি, এটা জাস্ট নর্মালি যেমন মানে sp3 হাইব্রিডাইজ হয়ে যাওয়ার জন্য যেমন জিগজ্যাগ টাইপের স্ট্রাকচার আছে, এরকম স্ট্রাকচারটা লিখেছি। এবারে যখন আলটিমেটলি তোমার রিং কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, তাই যদি আমি মেকানিজমটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট এরকম সাইকেল তৈরি হওয়াটা খুব সহজ। তার জন্য বন্ড ডিফর্মেশন অনেক বেশি করতে হবে না। হ্যাঁ, এবার একটা ড্রাস্টিক কন্ডিশনে সে বেসিক্যালি, এটা সবসময় হয়ে যাচ্ছে না, ড্রাস্টিক কন্ডিশনে সে বেসিক্যালি হচ্ছে তোমার ওই সাইক্লিক বেনজিন তৈরি করে ফেলতে পারছে। ঠিক আছে, ওই জন্য কি হচ্ছে, এই জন্য তোমার এখানে এই অ্যারোমাটাইজেশন যখন হবে, তখন সেই সমস্ত অ্যালকেনগুলি অ্যারোমাটাইজেশনে টেক পার্ট করবে। মানে অ্যালকেন কন্টেনিং কার্বন অ্যাটমস গ্রেটার ইকুয়াল টু 6, 6 বেশি কার্বন অ্যাটম থাকলেই তার পক্ষে রিংটা তৈরি করা সম্ভব। বুঝেছো? চলো আচ্ছা, অ্যালকিন। অ্যালকিন তোমরা জানো, এর ক্ষেত্রে তোমার আনস্যাচুরেশন আছে, অ্যালডিস একটা ডাবল বন্ড আছে,
সেটা হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে ধর আমি যখন CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন অথবা এর আইপোক নাম হচ্ছে ইথিন। এক্ষেত্রে কি হচ্ছে না, এর এই কার্বনগুলো সব sp2 হাইব্রিডাইজ। sp2 হাইব্রিডাইজ মানে কার্বনে যখন তুমি গাউসেট ইলেকট্রনিক কনফিগারেশন লিখছো 1:2s2 2p2, তো তাহলে এই তোমার 1s লিখছি না, 2s এ দুটো ইলেকট্রন এইভাবে ছিল আর 2p তে প্রথমে দুটো ইলেকট্রন এইরকম ভাবে ছিল এইটা। এবার যদি তোমার এক্সাইটেড হলে কি হচ্ছে, 2s থেকে একটা ইলেকট্রন তোমার ভেকেন্ট 2p তে চলে গেল, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে একটা প্রমোশন অফ ইলেকট্রন হচ্ছে 2s to 2p, আর 2s এবং 2p এনার্জিটিকে খুব কাছাকাছি বলে রিয়াকশন কন্ডিশনে সামান্য হিট বা লাইট দেওয়া হবে, তাতেই হচ্ছে 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যাচ্ছে। চলে গিয়ে কি করছে, এই একটা s আর দুটো p মিলে sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে, sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে। আর sp2 হাইব্রিডাইজেশন হলে কি হবে, sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার তার স্ট্রাকচার, ট্রাইগোনাল প্ল্যানার হবে তার স্ট্রাকচার, আর বন্ড অ্যাঙ্গেল হবে কত, 120 ডিগ্রি। তো দেখো তাহলে কি হচ্ছে, এখানে কার্বন এই 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 এখানে কার্বন আছে এই, সরি কার্বন এই এই, এইগুলো সব sp2 হাইব্রিড অরবিটাল, sp2 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 sp2। আর এইখানে হচ্ছে হাইড্রোজেনের 1s অরবিটাল, হাইড্রোজেনের 1s অরবিটাল, হাইড্রোজেনের 1s অরবিটাল, আর হাইড্রোজেন 1s অরবিটাল জুড়লো। আচ্ছা এবারে এই দুটো কার্বনের দুটো পিজেড অরবিটাল ফাঁকা রয়ে গেছে, তাহলে এইখানে একটা পিজেড অরবিটাল এই প্লাস মাইনাস, আর একটা এইখানে একটা পিজেড অরবিটাল প্লাস মাইনাস ফাঁকা পড়ে আছে, এটা ধরো পিজেড, এটা পিজেড অরবিটাল ফাঁকা পড়ে গেছে, এদের মধ্যে আবার তোমার একটা পাশাপাশি ওভারল্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেগুলো sp2 হাইব্রিড অরবিটাল গুলো বেসিক্যালি সিগমা বন্ড তৈরি করছে, আর পিজেড অরবিটাল গুলো সে আলাদা একটা পাই বন্ড তৈরি করলো, ঠিক আছে। করে আলটিমেটলি যে স্ট্রাকচারটা তৈরি হলো সেটা হচ্ছে এরকম একটা কার্বন স্কেলিটন তৈরি করছে, এই সি এই 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 এইচ 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 এইচ, এই বন্ডটা হচ্ছে তোমার সিগমা বন্ড, আর তার সাথে আর একটা বন্ড তৈরি হয়ে গেল, এই বন্ডটা হচ্ছে তোমার পাই বন্ড, সিগমা বন্ড আর পাই বন্ড তোমার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা তাহলে এখানে sp2 কার্বন কার্বন সিগমা বন্ড তৈরি করছে, আর পিজেড অরবিটাল গুলো তাদের পাশাপাশি ওভারল্যাপ হয়ে হচ্ছে তোমার একটা পাই বন্ড তৈরি করছে। আচ্ছা আচ্ছা, এমনিতে দেখো যদি তোমার প্রপারলি sp2 হাইব্রিডাইজেশন হতো 120 ডিগ্রি অ্যাঙ্গেল হতো, কিন্তু যেটা হয় যে ওই ভেসপার থিওরি আছে না, VACPR, ভেসপার থিওরি অনুযায়ী তোমার বেসিক্যালি হচ্ছে যে এই পাই বন্ডের সাথে সিগমা বন্ডের রিপালশনটা বেশি হয় আর দেন হচ্ছে সিগমা বন্ড রিপালশন আর কি। তাহলে এই পাই বন্ড সিগমা বন্ড রিপালশন ইজ স্ট্রঙ্গার দেন সিগমা বন্ড রিপালশন। সেই জন্য এই যে অ্যাঙ্গেল গুলো যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল বলেছিলাম কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি না হয়ে এই অ্যাঙ্গেলটা কিছুটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে 121.7 ডিগ্রি হয়ে যায়, আর এই অ্যাঙ্গেলগুলো কি কমে যাচ্ছে, কমে গিয়ে 116.6 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যে 116.6 ডিগ্রি, এটা 121.7 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা কার্বন কার্বন যে এই ডাবল বন্ড, যেটা কার্বন ডাবল বন্ড কার্বন, তার বন্ড লেন্থটা
এই 133 থেকে 134 পিকোমিটার হয়। 133 থেকে 134 পিকোমিটার হয়। আর এই অ্যালকিনের ক্ষেত্রে এইটা sp2 কার্বন, sp2 কার্বনের সাথে হাইড্রোজেনের তাদের যে বন্ড লেন্থটা, সেই বন্ড লেন্থ 110 পিকোমিটার হয়। 110 মানে সিএইচ বন্ডটা যে 110 পিকোমিটার, আর সিসি ডাবল বন্ডটা হচ্ছে 133 থেকে 134 পিকোমিটার। যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হতো 154 পিকোমিটার হতো, আর কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে 133 বা কখনো কখনো 134 পিকোমিটার। এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে অ্যালকিনের নোমেনক্লেচার আমরা খুব ডিটেলে আগে পড়েছি, সেখানে অ্যালকিনের নোমেনক্লেচারটা আমি আর এখানে আলাদা করে উল্লেখ করছি না। অ্যালকিনের নোমেনক্লেচার তোমাদের নিশ্চয়ই মনে আছে, ঠিক আছে। এবারে এর যে আইসোমারগুলো হয়, আইসোমার আমরা এমনি জেনারেলি বলেছিলাম, কিন্তু নর্মাল যে অ্যালকিন, তার জন্য স্পেসিফিক্যালি যে আইসোমারগুলো হতে পারে সেগুলো কি কি হতে পারে। আচ্ছা, প্রথম যে আইসোমারটা হতে পারে, ধরো আমি একটা মানে মানে যে টাইপের আইসোমার খুব কমন এই পার্টিকুলার ক্ষেত্রে, একটা যে স্ট্রাকচারাল আইসোমার। স্ট্রাকচারাল আইসোমার, যেমন ধরো এক্সাম্পল হিসেবে তুমি সিএইচটি, সিএইচ ডবল বন্ড সিএইচ, সিএইচটি, এইটা, এটা 1 2 3 4, এটা হচ্ছে 2 বিউটিন। তার বদলে যদি সিএইচ3, সিএইচ2, সিএইচ ডবল বন্ড সিএইচ2 করো, 1 2 3 4, 1 বিউটিন। দেখো একে অপরের কিন্তু স্ট্রাকচারাল আইসোমার এরা, ঠিক আছে। বিউট 1 এন, বিউট 2 এন, এগুলো হচ্ছে তোমার স্ট্রাকচারাল আইসোমার। আচ্ছা, আর কি আইসোমার হতে পারে? চেন আইসোমার হতে পারে। চেন আইসোমার হতে পারে, যেমন ধরো সিএইচ2 ডবল বন্ড সি, সিএইচ3, সিএইচ3, এর নাম করো 1 2 3, 2 মিথাইল প্রোপিন, মানে প্রোপ 1 ইন, প্রোপ 1 ইন, এটা। হ্যাঁ, তাহলে দেখো এই ক্ষেত্রে যে 2 মিথাইল প্রোপ 1 ইন, এইটা এই যে 2 বিউটিন 1 বিউটিন, এরা কিন্তু এই যে 2 বিউটিন 1 বিউটিন, মানে আমি এইটার সঙ্গে এইটা, মানে ধরো এইটা ভার্সেস এইটা আমি বলছি, ধরো সিএইচ3 বা সিএইচ2টা প্রথমে লিখে দিলাম, সিএইচ2 সিএইচ, সিএইচ2 সিএইচসি, এই ধরো এইটা, এরা একে অপরের আইসোমার। হ্যাঁ, তুমি দেখো না প্রত্যেক ক্ষেত্রে কার্বন আছে 4টে আর হাইড্রোজেন আছে হচ্ছে 9টা। কার্বন 4টে, হাইড্রোজেন হচ্ছে তোমার 9টা, 9টা নয় 8টা হবে, কোথায় কি করলাম, হ্যাঁ 8টাই তো, 3 থেকে 6 2 8টা, হ্যাঁ 2 3 8টা, হ্যাঁ। তাহলে এরা দেখো সবাই হচ্ছে, আমি যে কম্পাউন্ডটা কনসিডার করছি তার নরমাল স্ট্রাকচারটা C3H8, C4H8, দেখো এই দুটো হচ্ছে একে অপরের আইসোমার হতে পারে। আচ্ছা, আবার আর এক রকমের আইসোমার তুমি ভাবতে পারো, যেটা হচ্ছে তোমার ধরো তুমি একটা এই 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 যে স্ট্রাকচারটা ধরো, এটাও কিন্তু এর আইসোমার না, এটা হচ্ছে তোমার 1 সেকেন্ড, এটা হচ্ছে এ হলো তোমার একটা এ কম পড়লো, তাই তো। এ পার্টিকুলার কেসে যদি তুমি দেখো তোমার একটা সাইক্লোপ্রোপেন করলেই হয়ে যাবে। আমি এটা অন্যর সাথে কম্পেয়ার করি, এইটা এই ডাবল বন্ডটা দরকার পড়ছে না, দুটো দুটো চারটে, এইটা, এইটার সঙ্গে তুমি যে এই 2 বিউটিন বাই, মানে এটাও দেখো C3, এই C4H8, কিন্তু এটা C4H8। দেখো এই যে মানে এইটার সঙ্গে তুমি যদি CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 ডবল বন্ড CH3, এদের কম্পেয়ার করে, এই যে টাইপ অফ আইসোমার সেটা রিং চেন আইসোমারিজম, রিং চেন আইসোমারিজম।
তার 3 রকমের আইসোমারিজম এখানে তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে জাস্ট সিম্পলি স্ট্রাকচার আইসোমারিজম, 2 নম্বর হচ্ছে চেন আইসোমারিজম এইটা, আর 3 নম্বর হচ্ছে তোমার রিং চেন আইসোমারিজম। তাহলে এক্ষেত্রে তোমার এই 3 রকমের আইসোমারিজম তোমার থাকবে। আচ্ছা, এছাড়া আর একটা আইসোমারিজম এই পার্টিকুলার কেসে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিওমেট্রিক আইসোমার। জিওমেট্রিক আইসোমারিজম মধ্যে সিস আর ট্রান্স হলো CH3 H H, একে সিস বিউটিন, আর একে ট্রান্স বিউটিন ধরো CH3 H H। এরা কিন্তু এটাকে তুমি বললে একে অপরের জিওমেট্রিক আইসোমারিজম, সিস আর ট্রান্স, মানে কার্বন ডবল বন্ড কার্বন তার একই দিকে দুটো CH3 গ্রুপ বা বাল্কি গ্রুপ দুটো একই দিকে, আর এই পার্টিকুলার কেসে হচ্ছে CH3 গ্রুপ ডায়াগোনালি অপোজিট দিকে আছে আর কি। এটা কম রিপালশন হবে, এক্ষেত্রে বেশি রিপালশন হবে, এটা বেশি স্টেবল হয়। ট্রান্স বিউটিনটা হচ্ছে মোর স্টেবল হয়, সিস বিউটিনটা হচ্ছে তোমার লেস স্টেবল হয়। তাহলে এর ক্ষেত্রে কিন্তু তোমার ওই যেটা মানে বিভিন্ন রকমের আইসোমার অ্যালকিন দেখাতে পারে আর কি, সেই আইসোমার গুলো এই পার্টিকুলার কেসে আমি উল্লেখ করলাম। ঠিক আছে, আচ্ছা এবারে আমি মানে মূলত তার প্রপার্টি গুলো মানে এর ক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে চলে আসি। যখন প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো তখন কেমিক্যাল প্রপার্টির সাথে সাথে ফিজিক্যাল প্রপার্টির কথাও বলতে হবে। ফিজিক্যাল প্রপার্টি বলার সময় না একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তুমি দেখবে, এই যে সিস বিউটিন এবং ট্রান্স বিউটিন, হ্যাঁ, একজন বেশি স্টেবল একজন কম স্টেবল। এবারে যখন সে লিকুইড স্টেটে থাকবে আর তোমার সলিড স্টেটে থাকবে, কোনটার ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে বেশি স্টেবল, তার মতো করে মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট কার বেশি কার কম, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে একটু মাথায় রাখার দরকার আছে। এটা আমি পরে যখন আমি ফিজিক্যাল প্রপার্টি বলছি তখন বলছি। হ্যাঁ, যে দেখবে মেল্টিং পয়েন্টের যে অর্ডারটা মেনটেন করছে, হ্যাঁ, বয়লিং পয়েন্টটা কিন্তু তোমার বেসিক্যালি সেই অর্ডারটা মেনটেন করবে না আর কি। এটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি আর এটা মাথায় রাখো। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, মানে এটা পরীক্ষায় দেয় এটা আর কি। বলে দেবো তোমাকে, এক সেকেন্ড। ধরো আমি এটা বলেই দিই, ধরো আর এর ডাইপোল মোমেন্ট কিন্তু নন জিরো, এবং এই ডাইপোল মোমেন্টের ভ্যালুটা হয়ে যায় 0.33 বাই এরকম একটা ভ্যালু ছিল। এক মিনিট, হ্যাঁ 0.33 বাই। আর যখন তোমার ট্রান্স হচ্ছে এর মিউটা কিন্তু জিরো। আচ্ছা, এবারে এইটা হচ্ছে কিন্তু পোলার, এই কম্পাউন্ডটা পোলার, এটা হচ্ছে নন পোলার, নন পোলার। আচ্ছা, এবং দেখা যাচ্ছে যদি তুমি বয়লিং পয়েন্ট কনসিডার করো, সিসের বয়লিং পয়েন্ট যেখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অর 277 কেলভিন, ঠিক আছে, ট্রান্সের বয়লিং পয়েন্ট হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড অর 274 কেলভিন। তাহলে প্রথমে দেখো, তাহলে বয়লিং পয়েন্টটা হচ্ছে তোমার সিস যে বিউটিন আর কি, সিস বিউটিনের ক্ষেত্রে বেশি হচ্ছে, ট্রান্স বিউটিনের ক্ষেত্রে কম হচ্ছে। তার মানে ট্রান্স বিউটিনটা সহজে বয়েল করে যাচ্ছে, সিস বিউটিনটা সহজে বয়েল করতে চাইছে না। তার মানে বয়েল করা মানে কি লিকুইড থেকে ভেপার হওয়া। দেখা যাচ্ছে যে তোমার এই যেহেতু সিস বিউটিনটা পোলারের ক্ষেত্রে কি হচ্ছে একটুখানি ডাইপোল ইন্টারাকশন থাকে, যেটা ট্রান্সের ক্ষেত্রে নন পোলারের ক্ষেত্রে থাকবে না। এই ডাইপোল ইন্টারাকশনের জন্য দেখা যাচ্ছে যে লিকুইড স্টেটে তোমার এই সিস বিউটিনটা বেশি স্টেবল,
এবং সেখান থেকে তোমার ভেপার করতে গিয়ে তোমাকে বেশি এনার্জি দিতে হচ্ছে। কি হলো দেখো, যেহেতু এটা পোলার, তাহলে মানে ইন লিকুইড স্টেট sheath is more stable than trans due to dipole interaction। কারণ তারা পোলার হয়ে যাওয়ার জন্য একটা ডাইপোল ইন্টারাকশন থাকবে, ডাইপোল ইন্টারাকশন হচ্ছে ফেভারের ইন্টারাকশন, মানে sheath is more stable than trans, এটা hence boiling point of sheath is greater than boiling point of trans, এইটা। আচ্ছা, এবারে তুমি যদি মেল্টিং পয়েন্ট দেখো, মেল্টিং পয়েন্টটা হচ্ছে শীষের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট যেখানে -139 ডিগ্রি সেন্টিগ্রেড, -139 ডিগ্রি সেন্টিগ্রেড, এর ক্ষেত্রে যে মেল্টিং পয়েন্টটা ট্রান্সের ক্ষেত্রে সেটা হচ্ছে -106 ডিগ্রি সেন্টিগ্রেড। তা দেখো, মেল্টিং পয়েন্ট যখন তুমি করছো যে এ সহজে মেল করে যাচ্ছে, শীষটা সহজে মেল করে যাচ্ছে, তো ট্রান্সটা মেল করতে অনেক সময় লাগছে। মানে শীষটা যেখানে -130 ডিগ্রি সেন্টিগ্রেডে মেল করে যায়, সেখানে ট্রান্সটা হচ্ছে -106 ডিগ্রি, মানে প্রায় তোমার 33 ডিগ্রি বেশি টেম্পারেচার লাগছে ট্রান্সটা মেল করতে। তার কারণটা কি হচ্ছে, যে যেটা হচ্ছে যে এর ক্ষেত্রে এই শীষ এবং ট্রান্স, তাদের যদি তুমি দেখো তাহলে ট্রান্সের ক্ষেত্রে না তোমার এই মানে ক্রিস্টাল স্ট্রাকচারটা অনেক বেটার। মানে এর ক্ষেত্রে হচ্ছে একটা মানে ইনভার্সন সেন্টার আছে আর কি, মানে এটা হচ্ছে ইনভার্সন সেন্টার আছে। ইনভার্সন সেন্টার থাকার জন্য মানে সেন্ট্রোসিমেট্রিক আছে, মানে ট্রান্স বিং সেন্ট্রোসিমেট্রিক, মানে তুমি মাঝখানের রেসপেক্টটা দেখো, তুমি যদি এই দিকটা যেমন দেখতে এদিকটা একই রকম দেখতে, এদিকটা যেমন দেখতে এটা একই রকমের দেখতে, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে সেটা নয়। ট্রান্স বিং সেন্ট্রোসিমেট্রিক, তার ক্ষেত্রে হচ্ছে তোমার মানে বেটার ক্রিস্টাল স্ট্রাকচার, মানে প্যাকড ক্রিস্টাল স্ট্রাকচার, মানে প্যাকড, মানে বেটার মানে এখানে প্যাকড আর কি। হ্যাঁ, একদম হ্যাঁ, টাইট ক্রিস্টাল স্ট্রাকচার, মানে এর ক্ষেত্রে ক্রিস্টাল স্ট্রাকচারটা মানে অনেক টাইট হয় আর কি। ঠিক আছে, এবার ক্রিস্টাল স্ট্রাকচার যদি টাইট হয়, তার মানে মোর টেম্পারেচার is required to melt this solid, এবং সেই জন্য কি হচ্ছে মেল্টিং পয়েন্টটা কিছু হায়ার। তাহলে ইউজুয়াল ট্রেন্ডটা দেখবে, ইউজুয়ালি কি হয় যে যার মেল্টিং পয়েন্ট বেশি তার বয়লিং পয়েন্টও বেশি, কিন্তু এইটার একটা এক্সেপশন আছে। সেই এক্সেপশনটার জন্য আমি স্পেশালি মেনশন করছি এটা, যে যখন তুমি বয়লিং পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবে তখন শীষের বয়লিং পয়েন্ট বেশি, ট্রান্সের কম, কারণ শীষটা পোলার হয়ে যাওয়ার জন্য লিকুইড অবস্থায় শীষ ইজ মোর স্টেবল দ্যান ট্রান্স। সেখানে তোমাকে টেম্পারেচার বাড়িয়ে যখন লিকুইডটাকে ভেপার করতে চাইবে তখন শীষের ক্ষেত্রে তোমাকে কিন্তু বেশি টেম্পারেচার দিতে হচ্ছে। কিন্তু যখন তুমি মেল করার চেষ্টা করবে তখন তোমাকে কিন্তু সলিডটাকে লিকুইড করতে হবে। এবারে এই ট্রান্স অ্যালকিন যেটা, তার হচ্ছে সেন্ট্রোসিমেট্রিক স্ট্রাকচার থাকছে। সেন্ট্রোসিমেট্রিক স্ট্রাকচার হওয়ার জন্য এর অনেক বেটার বা টাইট ক্রিস্টাল স্ট্রাকচার দেয় সেটা, এবং টাইট ক্রিস্টাল স্ট্রাকচার দিলে হ্যাঁ সেক্ষেত্রে কি হচ্ছে বেশি তোমার টেম্পারেচার লাগবে তাকে মেল করানোর জন্য, কিন্তু মেল্টিং পয়েন্ট হচ্ছে বেশি হয়ে যাবে। এটা একটা স্পেশাল জিনিস, সেটা তুমি একটুখানি আলাদা করে মনে রেখো কিন্তু। ঠিক আছে, বোঝা গেল? এটা কিন্তু ভুলে যেও না, এটা কিন্তু এটা একটি এক্সেপশনের মধ্যে পড়ছে, হ্যাঁ, এটাকে মাথায় রাখবে। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে আমি তোমার প্রিপারেশনটা দেখি, প্রিপারেশন অফ অ্যালকেন। প্রিপারেশন অফ অ্যালকেন,
ডিক্লারেশন অফ অ্যালকিন। আচ্ছা, 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে একটু আলাদা করে। সেটা হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। ধরো তুমি সি ট্রিপল বন্ড সি একটা আর আছে, এদিকে ধরো একটা আর প্রাইম আছে। হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেনটা যুক্ত হবে। আচ্ছা, হাইড্রোজেনটা তুমি একটা করতে পারো সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া, সেইটা দিয়েও তুমি হাইড্রোজেনেশন করতে পারো। আবার সি ট্রিপল বন্ড সি ধরো আর, এটা আর প্রাইম, এক্ষেত্রে হচ্ছে প্যালাডিয়াম ক্যাটালিস্ট দিয়ে, মানে অনেক সময় এটাকে লিডলার ক্যাটালিস্ট বলা হয়, মানে প্যালাডিয়াম মানে শুধু যে প্যালাডিয়াম ব্যবহার করছে সেরকম নয়। এক্ষেত্রে তোমার যেটা হয়, তোমার লিডলার ক্যাটালিস্ট মানে লেড অ্যাসিড দিয়ে পিডি ক্যালসিয়াম কার্বনেট, তার সঙ্গে কিছুটা লেড অ্যাসিডেট থাকবে, লেড অ্যাসিড এটার প্রয়োজন করে দেওয়া থাকে। এটা অনেক সময় লিডলার ক্যাটালিস্ট বলা হয়, লিডলার ক্যাটালিস্ট। আসলে যেটা হয় নর্মাল যে ক্যাটালিস্ট না, প্লাটিনাম প্যালাডিয়াম নিকেল, হ্যাঁ, এই টাইপের নর্মাল ক্যাটালিস্ট ইউজ করলে কি হয়, দুটো হাইড্রোজেন যুক্ত মানে দুমল হাইড্রোজেন যুক্ত হয়ে গিয়ে একবারে অ্যালকেন তৈরি করে ফেলবে। কিন্তু আমি তো চাই অ্যালকিনে ওটাকে থামতে। তাহলে অ্যালকিনে যদি থামতে চাই, তাহলে তোমার যেটা করতে হবে, এই লেড লেড অ্যাসিডেটটা বেসিক্যালি এটা হচ্ছে পয়জন বা ক্যাটালিস্ট পয়জন। পয়জন কি করে, ক্যাটালিস্টের ক্যাটালাইটিক এফিসিয়েন্সিটা কিছুটা কমিয়ে দেয়। ঠিক আছে, এইটা তুমি করো, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যখন এই পার্টিকুলার কেসে যেটা হয়, তোমার সিস প্রোডাক্ট তৈরি হয়, মানে দুটো হাইড্রোজেন যে যুক্ত হবে একই দিক থেকে, আর আর প্রাইম, তোমাকে এটা হচ্ছে সিস অ্যালকিন তৈরি হচ্ছে, দুটো হাইড্রোজেন যুক্ত হচ্ছে একই দিক থেকে। আর সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া যখন তুমি দেখবে, তখন কিন্তু এটা হবে আর আর প্রাইম এইচ এইচ, এটা হবে তোমার ট্রান্স অ্যালকিন। সেটা মাথায় রাখবে। তাহলে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, সেটা দিয়েও তুমি অ্যালকিন তৈরি করতে পারো অ্যালকাইন থেকে। আবার লিনলার ক্যাটালিস্ট মানে লেড ক্যালসিয়াম কার্বনেট আর লেড অ্যাসিডেট দিয়ে পয়জন করা, সেইটা দিয়েও তুমি হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে পারো। কিন্তু যখন এই ধরনের ক্যাটালিস্ট ব্যবহার করবে লিনলার ক্যাটালিস্ট, তখন সিস অ্যালকিন তৈরি হবে। আর যখন তুমি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া কনসিডার করবে, তখন কিন্তু তোমার ট্রান্স অ্যালকিন তৈরি হবে। ঠিক আছে, এইটা আলাদা করে একটুখানি মাথায় রেখে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড যেটা, অ্যালকিল হ্যালাইড থেকে তুমি অ্যালকিন তৈরি করতে পারো, ফ্রম অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড, ধরো এরকম একটা ব্যাপার, এই কার্বন কার্বন সরি কার্বন কার্বন ধরো এইখানে একটা এক্স আছে আর এইখানে একটা এইচ আছে, বাকিগুলো যেমন আছে আছে, এইটা 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 যা আছে আছে। ঠিক আছে, এবারে এখানে আমি করব কি, অ্যালকোহলিক কোএইচ অ্যাড, কেওএইচ অ্যাড করছি। অ্যাকোয়াস কেওএইচ যদি অ্যাড করতাম বা অ্যাকোয়াস এনওএইচ যদি আমি অ্যাড করতাম, তাহলে কি হতো, তাহলে হচ্ছে তোমার অ্যালকোহল তৈরি হয়ে যেত। সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা পড়েছিলাম, সাবস্টিটিউশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে অ্যালকোহল তৈরি হয়ে যেত। কিন্তু এখানে আমি কি অ্যালকোহলিক কেওএইচ দিচ্ছি, অ্যালকোহলিক কেওএইচ দিয়ে বেসিক্যালি এলিমিনেশন হয়, যেখানে আর আর প্রাইম, হ্যাঁ, এখানে আর আর প্রাইম যদি থাকে, তাহলে তোমার কি হচ্ছে। আচ্ছা, এইটাকে আমি এক কাজ করি, মানে সহজ করে দিই এখন।
এইচ 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 দিয়ে লিখছি, এইচ 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 এইচ, এখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল, এইচ 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 এইচ, অ্যালকোহলিক কেওইচ দিলে তোমার অ্যালকিন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মানে বেসিক্যালি কি হচ্ছে যে এক্ষেত্রে এই পাশাপাশি দুটো যে কার্বন, একটা থেকে তোমার এক্স যাচ্ছে আর একটা থেকে তোমার এইচ যাচ্ছে, একটা থেকে এক্স চলে যাচ্ছে, একটা থেকে তোমার হচ্ছে এইচ চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইখানে কি হচ্ছে দেখো, এখানে এই এক্সটা হ্যালোজেনটা যেখানে আছে সেটা কিন্তু আলফা কার্বন বলো, আর পাশের কার্বনটা বিটা কার্বন, তাই এটা হচ্ছে তোমার আলফা কার্বন, হচ্ছে পাশে বিটা কার্বন। তাহলে এক্ষেত্রে যেহেতু বিটা হাইড্রোজেনটা তোমার চলে যাচ্ছে, সেই জন্য এখানে সময় বলে যে বিটা এলিমিনেশন রিয়াকশনে বলা হয় এটাকে। এটা তোমার বিটা এলিমিনেশন রিয়াকশন, মানে ফাংশনাল গ্রুপ বা এখানে অ্যালকিল হ্যালাইডের এক্সটা যে কার্বনের সাথে যুক্ত থাকে আলফা হাইড্রোজেন, আলফা কার্বন, তার পাশে কার্বনটা বিটা কার্বন, তার পাশে কার্বন সাথে গামা কার্বন, এখানে বিটা কার্বন হাইড্রোজেন যেহেতু যাচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে বিটা এলিমিনেশন। আর ওভারঅল যেটা হচ্ছে একটা হাইড্রোজেন একটা এক্স যাচ্ছে, মানে একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন যাচ্ছে বলে এটাকে তুমি বলতে পারো ডি হাইড্রো হ্যালোজিনেশন, ডি হাইড্রো হ্যালোজিনেশন, একটা ডিহাইড্রো হ্যালোজিনেশন হচ্ছে এটা। আচ্ছা এখানে এক্সটা সেটা তোমার ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, হ্যালোজেনটা ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে কেউই হতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যালকোহলিক কেউইচ তোমাকে দিতে হবে। আচ্ছা এখানে রেটটা কিন্তু তুমি দেখো, রেটের অর্ডারটা হচ্ছে তোমার এমনিতে যদি মানে হ্যালোজেনের কনটেক্সটে বলো তাহলে রেট অফ দ্য রিয়াকশন সেটা হচ্ছে আয়োডিন হলে, আচ্ছা আমি এইভাবে লিখি, রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন। আর হ্যালোজেনগুলো যখন তুমি কনসিডার করবে তখন টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডটা সবচেয়ে বেশি, টার্সিয়ারি, তারপরে সেকেন্ডারি, তারপরে হচ্ছে তোমার প্রাইমারি। তো দেখো তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহলিক কেওইচ দিয়ে যদি রিয়াকশন করো তাহলে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে অ্যালকিন তৈরি হয়ে যাবে। সেখানে এই অ্যালকিল হ্যালাইডের কি হ্যালোজেন তুমি ব্যবহার করছো, ক্লোরিন না ব্রোমিন না আয়োডিন, তার মতো করে রিঅ্যাক্টিভিটিটা পাল্টাবে। আয়োডিনের ক্ষেত্রে মোস্ট রিঅ্যাক্টিভ, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন। আর এই যে অ্যালকিল হ্যালাইডটা তুমি কনসিডার করছো, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড না সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড না টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড দেখতে হবে। টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে হচ্ছে রিঅ্যাকশন রেটটা সবচেয়ে বেশি, তারপর সেকেন্ডারি, তারপর হচ্ছে প্রাইমারি। আর এখানে অ্যাকোয়াস ব্যবহার করা যাবে না, মানে তোমার অ্যাকোয়াস কেওইচ ব্যবহার করা যাবে না, কারণ তখন তোমার অ্যালকোহল তৈরি হয়ে যাবে থ্রু সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার ধরো এক্ষেত্রে যেটা হলো একটা কার্বন থেকে হাইড্রোজেন গেল, মানে একটা কার্বন থেকে হ্যালোজেন গেল, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন গেল। আচ্ছা নেক্সট যে সিচুয়েশনটা, আমি ধরো একটা ভিসিনাল ডাইহ্যালাইড নিচ্ছি ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড। আচ্ছা ভিসিনাল মানে হচ্ছে পাশাপাশি কার্বনের দুটো হ্যালোজেন থাকলে তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড। ধরো এরকম একটা সিচুয়েশন আমি বলছি, তুমি ধরো এই কার্বন কার্বন, এখানেও বিয়ার আছে, এখানে বিয়ার আছে, তারপরে যেমন ধরো আর সব এইচ 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 এইচ, যে পাশাপাশি দুটো কার্বনে দুটো বিয়ার আছে, সেখানে এটা হচ্ছে ডাইহ্যালাইড, এটা ডাই মানে ভিসিনাল ডাইব্রোমাইড এটা। ঠিক আছে, আচ্ছা এখানে আমি দেখছি কি তোমার জিঙ্ক মেটাল দিচ্ছি। হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এবারে জিঙ্ক মেটাল এখানে ব্যবহার করছে। হ্যাঁ জিঙ্ক,
আচ্ছা এখানে আমি এটা রিয়েজেন্টটাকে এইভাবে না দিয়ে এখানে দিই। জিঙ্ক মিথানল ব্যবহার করা হচ্ছে আর তার সঙ্গে হিট দেওয়া হচ্ছে। জিঙ্ক মেথানল ব্যবহার করা হচ্ছে, হিট দেওয়া হচ্ছে। এবার দুদিক থেকে দুটো বিয়ার চলে গেছে, মানে জিঙ্ক ব্রোমাইড হিসেবে চলে যাচ্ছে, চলে গিয়ে তোমার এই CH2 ডবল বন্ড CH2 প্লাস জিঙ্ক ব্রোমাইড তোমার তৈরি হয়ে যাচ্ছে। দেখো একটা অ্যালকিন তৈরি হয়ে গেল। ঠিক আছে, ভিসিনাল ডাইহ্যালাইড থেকে তাহলে এক্ষেত্রে দেখো দুটো বিয়ার চলে গেল বলে এটাকে তুমি বলতে পারো ড্রাই ডাই হ্যালোজিনেশন। সরি, এক মিনিট। হ্যালো, শোনা যাচ্ছে? এটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসলে একটা আওয়াজ হচ্ছে, কেটে যেতে যেমন আওয়াজ দেয় না সেরকম আওয়াজ হচ্ছে, আমি জন্য ভয় পাচ্ছি। আচ্ছা, এটা করে যে এটা হচ্ছে ডিহ্যালোজিনেশন। যেমন ডিহাইড্রোজিনেশন হয়, যে ডিহ্যালোজিনেশন দেখো এক্ষেত্রে দুটো বিয়ার জাস্ট চলে গেছে বলে এটা ডিহ্যালোজিনেশন হচ্ছে। এটা ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে dehydration from dehydration of alcohol. অ্যালকোহলের ডিহাইড্রেশন করে তুমি অ্যালকিন তৈরি করতে পারো। আচ্ছা, কি করা হচ্ছে, ধরো ধরো তুমি একটা একটা অ্যালকোহল কনসিডার করছো, তার যে কার্বনে OH আছে তার ঠিক পাশের কার্বনে একটা হাইড্রোজেন থাকতে হচ্ছে। তাহলে এটা যদি আলফা কার্বন বলো, এটা হচ্ছে বিটা কার্বন। তাহলে আলফাতে OH আর বিটাতে যদি H থাকে, এবারে এইটাকে তুমি ইউজুয়ালি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর 165 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি হিট করো, তাহলে RCH ডবল বন্ড CH2 তৈরি হয়ে যাচ্ছে, প্লাস জল। জলটা বেসিক্যালি বেরিয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি যেটা হচ্ছে এই অ্যাজিড যেন এই হাইড্রোজেন আর এই 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 হাইড্রোজেন আর এই হচ্ছে OH, হ্যাঁ, সেখান থেকে জলটা জাস্ট তোমার বেরিয়ে চলে গেল। হ্যাঁ, আচ্ছা, এবারে তুমি এইখানে অনেক সময় এই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের বদলে অথবা তুমি কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিডও কিন্তু ব্যবহার করতে পারো HCP-র উপর। মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডই মূলত ব্যবহার করা হয়। কখনো কখনো কেউ চাইলে কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিডও ব্যবহার করতে পারো, মানে দুটোই দিতে হবে না, কিন্তু যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা আচ্ছা, এবারে যদি এরকম হয় যে তোমার এক্ষেত্রে যেমন কি হচ্ছে যে ওই যেটা তার একটাই বিটা কার্বন পজিশন আছে, সেখান থেকে একটা হাইড্রোজেনকে সে নিয়ে এলিমিনেশনটা হলো। যেমন আমি একটা স্পেসিফিক এক্সাম্পল বলছি, ধরো CH3 CH2 OH যখন নিচ্ছ, তাহলে এটা OH, এখানে তুমি যদি এই সি এই H কেন CH2 আছে, তাহলে জলটা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর 165 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন তুমি করছো, তখন CH2 ডবল বন্ড CH2 প্লাস জল হলো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, এই আলফা পজিশনে OH গ্রুপ আছে, বিটা পজিশনে ইকুইভ্যালেন্ট কিছু হাইড্রোজেন আছে। কিন্তু যদি এরকম সিচুয়েশন হয়, ধরো তোমার দুটো পসিবল বিটা পজিশন আছে, CH এখানে ধর তোমার CH2H, দেখো খেয়াল করো এই পার্টিকুলার কেসে এই যে কম্পাউন্ডটা, এটা আলফা পজিশন, আলফা পজিশনে OH গ্রুপ আছে। এবারে এটাও তোমার বিটা পজিশন, এটাও কিন্তু বিটা পজিশন, মানে আলফা, মানে ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত থাকে এটা আলফা কার্বন, তার পাশের কার্বনগুলো যে বিটা কার্বন, তাহলে এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন, কিন্তু দুটো বিটা কার্বন কিন্তু ইনইকুইভ্যালেন্ট। তা যদি হয়, তাহলে এইখানে যদি তুমি ওই একই রিয়েজেন্টটাকে ব্যবহার করো, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড তার সঙ্গে 165 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড যখন করছো, দেখো এই হাইড্রোজেনটা যদি খায়,
এইখানে হাইড্রোজেনটা যদি খায় তাহলে কি হলো এটা, CH3 CH ডবল বন্ড CH CH3, এই একটা অ্যালকিন তৈরি হতে পারে। এক্ষেত্রে থেকে বাঁ দিকের হাইড্রোজেনটা খেয়েছে, অথবা যদি ডান দিকের হাইড্রোজেনটা খায় তাহলে সে কি খাবে করবে, CH3 CH2 CH ডবল বন্ড CH2। তো এক্ষেত্রে দেখো এটা 1 2 3 4, এটা যে 2 বিউটিন, এটা ক্ষেত্রে 1 2 3 4 হচ্ছে 1 বিউটিন, এটা 2 বিউটিন, এটা হচ্ছে 1 বিউটিন। ঠিক আছে, এই দুটোই কিন্তু তৈরি হতে পারে, কিন্তু দুটো তৈরি হলো, এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট, 80% তৈরি হয় এটা, সেটা একটা মেজর প্রোডাক্ট, আর 20% তৈরি হয় এটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবার কেন 80% কেন 20% সেটা আমরা পরে বলছি। যেটা বেসিক্যালি মোর সাবস্টিটিউটেড যে অ্যালকিনটা সেটা মোর স্টেবল হয়, এটা অবশ্য জানো, মানে পরে বলার কিছু নেই। এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড মোর সাবস্টিটিউটেড যে অ্যালকিনটা, সেখানে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনের সংখ্যা বেশি, এখানে 3 3 6টা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে, কিন্তু এই পার্টিকুলার কেসে মাত্র 2টো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে। তাহলে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন যেখানে বেশি আছে সেটা বেশি স্টেবল, এবং এটা যে মেকানিজমের থ্রু দিয়ে হচ্ছে সেখানে হচ্ছে যেটা মানে যেটা হচ্ছে মোর স্টেবল অ্যালকিন আর কি, সেটা অ্যাকচুয়ালি মেজর প্রোডাক্ট। সেই জন্য যখন এরকম সিচুয়েশন হবে, দুটো পসিবল বিটা কার্বন যখন আছে, তখন কিন্তু তুমি খেয়াল রাখবে যে দুটো পসিবল প্রোডাক্ট তৈরি হতে পারে, একটা হবে মেজর প্রোডাক্ট, একটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, এবং সেটা তোমার মানে কোনটা মেজর কোনটা মাইনর তুমি সেটা এখান থেকে বুঝে নিতে পারছো। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে যেটা হয় তোমার রিঅ্যাক্টিভিটি অর্ডার এখানে 3 ডিগ্রি অ্যালকোহল যেটা সেটা মোর রিঅ্যাক্টিভ দেন 2 ডিগ্রি অ্যালকোহল দেন 1 ডিগ্রি অ্যালকোহল, মানে অ্যালকোহলের যে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা 3 ডিগ্রি অ্যালকোহল মোর রিঅ্যাক্টিভ দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। আচ্ছা, এবারে এখানে একটা পয়েন্ট যেটা উল্লেখ করা যে ফর 1 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি অ্যালকোহল ইউজ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আর ফর 3 ডিগ্রি অ্যালকোহল মানে 3 ডিগ্রি অ্যালকোহলটা অলরেডি কিন্তু অনেক বেশি রিঅ্যাক্টিভ, তার ক্ষেত্রে ইউজ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। তাহলে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তোমাকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হবে, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তোমাকে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হয়। এটি আচ্ছা আচ্ছা, এখানে যেমন আমি সবসময় কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড আর তার মতো করে টেম্পারেচার দিয়ে করছি, অন্য রিয়েজেন্ট ব্যবহার করেও কিন্তু হতে পারে। ধরো CH2OH, এইখানে কিন্তু তুমি অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম অক্সাইড 350 ডিগ্রি সেন্টিগ্রেড দাও, অথবা P2O5 দাও। আসলে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম যেমন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে জল টেনে নেয়, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম অক্সাইড সেটাও জল টেনে নেয়, বা অ্যানহাইড্রাস ফসফরাস পেন্টক্সাইড সেটাও জল টেনে নেয়। জল টেনে নিয়ে জল বেরিয়ে যাবে, করে কিন্তু তোমার অ্যালকিন তৈরি হবে। মানে তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা জল বের করে নেওয়া। জলটাকে সেটা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে হতে পারে, কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড দিয়ে হতে পারে, তোমার অ্যালুমিনা দিয়ে হতে পারে, অ্যানহাইড্রাস অ্যালুমিনা সেটা দিয়ে হতে পারে, তারপরে তোমার ফসফরাস পেন্টক্সাইড দিয়ে হতে পারে। বিভিন্ন রকম করেই কিন্তু এটা করা সম্ভব। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে অ্যালকোহল থেকে তুমি কেমন করে এটা করলে, অ্যালকোহল থেকে তুমি কেমন করে অ্যালকিন তৈরি করছো আর কি, বাই ডিহাইড্রেশন মানে জল বের করে দিয়ে, সেটা তুমি দেখতে পারো। আচ্ছা, কোলবের ইলেকট্রোলিসিস করা যেতে পারে। 5 নম্বর হচ্ছে বাই কোলবে ইলেকট্রোলিসিস। আচ্ছা, কোলবের ইলেকট্রোলিসিসের জন্য তোমাকে যেটা করতে হবে, একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড ব্যবহার করতে হবে, তার সোডিয়াম সল্ট।
এটা সেইটা যখন তুমি এই যে একটা ডাইবেসিক অ্যাসিড আর কি, তার সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নিয়ে যখন ইলেকট্রোলিসিস করছো, করে সেইখান থেকে ইলেকট্রোলিসিস করা হচ্ছে, করে তোমার তৈরি হচ্ছে CH2 ডবল বন্ড, CH2 তৈরি হয়ে যাচ্ছে এই যে এখান থেকে। হ্যাঁ, তার সঙ্গে এবারে বেরিয়ে যাচ্ছে +2CO2 +2NaOH +H2, ইলেকট্রোলিসিস করছো মানে এখানে তোমার জল দিতে হচ্ছে। করবে ইলেকট্রোলিসিস করে ইথিলিন তৈরি হতে পারে, সোডিয়াম সাকসিনেট বলা এটাকে, সোডিয়াম। হ্যাঁ, এটা 4 কার্বন বিশিষ্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিড, সেটা সোডিয়াম সাকসিনিক অ্যাসিড, সোডিয়াম সাকসিনেট। হ্যাঁ, সেখান থেকে তুমি ইথিলিন তৈরি করে ফেলতে পারছো। আচ্ছা, আর একটা মেথড, যে মেথডটা খুব একটা ভালো কিছু মেথড না, কিন্তু কনফিডেন্সের জন্য করে রাখা, সেটা হচ্ছে যে পাইরোলিসিস করা বা ক্র্যাকিং করা, যেটা আর কি সেইটা বাই pyrolysis or cracking of alkane. অ্যালকেনের পাইরোলিসিস বা ক্র্যাকিং করে তুমি করতে পারো। ধরো CH3 সেটা তুমি 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করছো, করে CH2 ডবল বন্ড CH2 প্লাস H2 এটা তৈরি হতে পারে। CH3 সেটাই অ্যারাউন্ড 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি হিট করছো, CH ডবল বন্ড CH2 যেমন তৈরি হতে পারে, তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে C2H4 তৈরি হতে পারে, মিথেন তৈরি হতে পারে, হাইড্রোজেন তৈরি হতে পারে, ভেঙে ভেঙে যাচ্ছে একদম। আচ্ছা, এছাড়া তুমি একটা কতগুলো স্পেসিফিক কেস, ধরো এটা হচ্ছে অ্যালকেনের পাইরোলিসিস না, অন্যান্য কম্পাউন্ডের পাইরোলিসিস। যেমন ধরো CH3C ডবল বন্ড ও CH2 এটা একটা এ স্টার। এ স্টারটা তুমি হিট দিচ্ছ, এই এ স্টারটা ভেঙে গিয়ে যেমন ইথিলিন তৈরি হতে পারে, তার সঙ্গে তোমার অ্যাসিটিক অ্যাসিড তৈরি হতে পারে। এছাড়া ধরো তুমি একটা 3 ডিগ্রি অ্যামিন অক্সাইড নিচ্ছ, N প্লাস ও মাইনাস, এদিকে ধরো CH3 গ্রুপ আছে, এদিকে CH3, এদিকে ধরো CH2 ডবল বন্ড, CH2 ডবল বন্ড এখন না, CH2 এটা, সেখানে তুমি হিট দিচ্ছ, এটা যেমন এ স্টার। হ্যাঁ, এটা 3 ডিগ্রি অ্যামিন অক্সাইড, 3 ডিগ্রি অ্যামিন অক্সাইড। এখান থেকে ইথিলিন তৈরি হতে পারে, CH2 ডবল বন্ড CH2 প্লাস CH3 হোল টু NOH, এটা হতে পারে। এছাড়া তুমি জ্যানথেট এস্টার ব্যবহার করতে পারো। জ্যানথেট এস্টার মানে হচ্ছে শুধু অক্সিজেনের মানে এস্টার শুধু অক্সিজেনের বদলে সালফার। এবার এটাকে ভেঙে লিখে CH2 এখানে তুমি হিট দিলে CH2 ডবল বন্ড CH2 প্লাস CH3C ডবল বন্ড SH, এটা তৈরি হবে না, সরি, এটা ভুল করছি, এটা তৈরি হবে না। CH3SH বা COH তৈরি হচ্ছে। তাহলে এটাও হচ্ছে তোমার মেথড হতে পারে, মানে পাইরোলিসিস অফ ক্র্যাকিং
আর এটা না শুধু শুধু তো অ্যালকেনের তো ক্র্যাকিং করলাম না, পাইরোলিসিস অর ক্র্যাকিং অফ অ্যালকেন অ্যান্ড আদার কম্পাউন্ড। দেখো তাই এই যে অনেকগুলো মেথডে তুমি অ্যালকিন তৈরি করতে পারো, ঠিক আছে। অ্যালকিন তৈরি করার জন্য তাহলে কি কি মেথডগুলো বললাম, আমি প্রথমেই যেটা বললাম যে অ্যালকাইন তার হাইড্রোজিনেশন করছো, সেটা ওই সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া হলে ট্রান্স অ্যালকিন তৈরি হবে। আর ডিলার কাটার মানে লেড ক্যালসিয়াম কার্বনের পয়জন বাই লেড অ্যাসিডের, সেটাতে সিস অ্যালকিন তৈরি হবে, সেটা একটু সময় মাথায় রাখবে। নর্মাল অ্যালকিল হ্যালাইডের বিটা এলিমিনেশন করে বা ডিহাইড্রো হ্যালোজিনেশন করে যেমন অ্যালকিন তৈরি হতে পারে। আবার হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, হ্যাঁ, সেখান থেকে তোমার ডি হ্যালোজিনেশন করেও হচ্ছে তোমার অ্যালকিন তৈরি হতে পারে। তো অ্যালকোহলের ডিহাইড্রেশন করে তুমি অ্যালকিন তৈরি করতে পারো, কোলবের ইলেকট্রোলিসিসকে অ্যালকিন তৈরি করতে পারো। আর ফাইনালি যে পাইরোলিসিস ক্র্যাকিং অফ অ্যালকেন অ্যান্ড সাম আদার কম্পাউন্ড, সেখান থেকে তুমি এটা তৈরি করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? এবারে অ্যালকিনের, আচ্ছা তাহলে আমি অ্যালকিনের প্রিপারেশন পর্যন্ত বললাম। আচ্ছা আমাদের তো আজ সময় নেই, তাহলে কটা বাজলো, কটা? আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো তাহলে মানে ওই আজকেও এই পর্যন্ত থাক। তাহলে আমরা নেক্সট দিনে যেটা করব এখান থেকে, মানে আসলে অ্যালকিনের যেটা মানে অ্যালকেনের যেমন যেটা কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল প্রপার্টি, সেই সংখ্যাটা হচ্ছে কিন্তু অনেক কম, মানে অনেকগুলো কম রিয়াকশন আছে। কিন্তু অ্যালকিন, সে আনলাইক অ্যালকেন অনেক বেশি রিয়াক্টিভ, মূলত তার এই পাই বন্ডের প্রেজেন্সটার জন্য। সিগমা বন্ড সহজে ভাঙতে টাঙতে চায় না, সে রিয়াকশন টিয়াকশন করতে চায় না, কিন্তু এই পাই বন্ডটা থাকার জন্য ইলেকট্রন রিচ সেন্টার হয়ে গেল। ইলেকট্রন রিচ সেন্টার মানে হচ্ছে ইলেকট্রোফাইল যারা, হ্যাঁ, মানে ইলেকট্রোফাইল মানে যারা ইলেকট্রনকে ভালোবাসে বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কোন একটা স্পিসিস, সে কিন্তু খুব সহজে অ্যালকিনের কাছে এসে তোমার বিভিন্ন রকমের অ্যাডিশন রিয়াকশন সে করতে পারে আর কি। যেখানে তোমার হাইড্রোজেনের অ্যাডিশন হতে পারে, হ্যালোজেনের অ্যাডিশন হতে পারে, হাইড্রোজেন হ্যালাইডের অ্যাডিশন হতে পারে, এবং সেই মতো করে মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ রুলস ইত্যাদিগুলো আছে। এর ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে ওজোন লিসিস। এই ওজোন লিসিস রিয়াকশনটা আছে, হ্যাঁ। এর মতো করে দু তিনটে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন আছে আছে, সেগুলো কিছুটা হলো মেকানিজম সমেত বলতে হবে আর কি, সেখানে এটা আজকে আর বলছি না, কালকে সন্ধ্যাবেলা বলে দেবো। তাহলে আমাদের নেক্সট ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে রিয়াকশন অফ অ্যালকিন, সেটা আলোচনা করে দেবো। তারপরে এই প্রিপারেশন অফ অ্যালকাইন এবং তার সঙ্গে রিয়াকশনস অফ অ্যালকাইন, এগুলোকে বলে দেবো। আসলে যেটা হবে যে অ্যালকিনটা বুঝে গেলে না, অ্যালকাইনটা হচ্ছে অনেক সহজ। অ্যালকিনে একটা ডাবল বন্ড আছে, আর অ্যালকাইনে হচ্ছে মানে একটা পাই বন্ড আছে, অ্যালকাইনে দুটো পাই বন্ড আছে। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে যে টাইপের রিয়াকশন গুলো হয়, অ্যালকাইনের ক্ষেত্রেও মূলত সেই টাইপের রিয়াকশন হয়। যেমন ধরো হাইড্রোজিনেশন রিয়াকশন যখন আমি কনসিডার করব, তখন তোমার অ্যালকিনের ক্ষেত্রে এক মোল হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকেন তৈরি হতে পারে। আর অ্যালকাইনের ক্ষেত্রে প্রথমে এক মোল যুক্ত হয়ে অ্যালকিন, আরো এক মোল যুক্ত হলে তোমার অ্যালকেন তৈরি হতে। এই টাইপের রিয়াক্টিভিটি দেখবে কিছু কিছু তুমি সিমিলারিটিস পাবে আর কি। সেই জন্য যেমন আমাদের ওই অ্যালকাইনটা, সেটা কিন্তু অ্যালকিনের মতো অতটা সময় লাগবে না, ওর থেকে কম সময়ের মধ্যেই কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে এই মানে আজ কালকে সন্ধ্যাবেলা আমরা কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন দুটোকেই পুরো শেষ করে দেবো। তারপরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেটা তারপরের যে সপ্তাহটা আছে দুদিন ধরে আমি অ্যারোমেটিক হাইড্রোকার্বনটাকে বলে দিতে পারবো। তাহলেই আমাদের যেটা সিলেবাসে আছে সেই পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। আর যেটা ওই কিছু যে আরেকটা চ্যাপ্টার যেটা ছিল, সেই চ্যাপ্টারটা তোমাদেরকে নিজেদেরকে অলরেডি পড়ে নিতে বলেছি, সেটা একটু পড়তে থাকো। হ্যাঁ, শেষ মুহূর্তে না হয় কিছু জিনিস বলে দিলে বলে দেবো। আর এটা কিন্তু দিনের রিয়াকশন, দিনের পর দিনে করে নাও, হ্যাঁ। এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে যাবে। ঠিক আছে, এটা ভালো করে পড়ো। বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলে নাও। মানে যেগুলো বলেছি সেটা বুঝতে কারো যদি কিছু অসুবিধা হয় বলো।
বুঝে বুঝে করবে যে কি হচ্ছে, কি করে তুমি তাদের মনে রাখবে, যে এক্সেপশন গুলো বলা হচ্ছে, অর্ডার গুলো বলা হচ্ছে পরে এমসিকিউ ইত্যাদির জন্য, সেগুলো বেশি আসে। হ্যাঁ, সেগুলো পরপর পরপর করে কিন্তু করবে।